এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমাকে ছেড়ে দেন, আমি আম্মুর কাছে যাব। আমি এসব করব না। আপনি অনেক পচা একটা মেয়ে হয়েছেন। আপনার কি লজ্জা করে না এভাবে আমার সামনে নিজের জামা কাপড় খুলে ফেলতে? তাও আবার আমি আপনার স্টুডেন্ট। প্লিজ আমাকে যেতে দিন। আদিত্যর কথা শুনে রিয়া রেগে যায়। রিয়া আদিত্যর শার্ট ধরে টান দিয়ে খুলে ফেলে দিয়ে আদিত্যকে খাটের উপরে ঠাস করে ফেলে দিয়ে আদিত্যর দুই হাত চেপে ধরে বলল, না, করে না শরম। কারণ আমি তোকে ভালোবাসি। আমার যা আসছে সবকিছুই তোর, আর তোর যা আছে সবকিছু আমার, তাই শরমের কিছুই নাই। আর বেশি কথা না বলে আমার সাথে সায় দে। না, আমি এসব করব না। আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার প্রাইভেট শিক্ষক। তার থেকে বড় কথা, আপনি আমার খালাতো বোন হন। আমি আপনার সাথে এসব করব না। আমাকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি আম্মু আব্বু খালু খালাকে বলে দিব। যাকে ইচ্ছে বলে আগে আমাকে আদর করতে দে, তারপর তোকে দেখাবো কাকে কি বলস। রিয়া কথাটা শেষ করে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দেয়। তারপর আস্তে আস্তে আদিত্য সবকিছু খুলে ফেলে দেয়। তারপর আস্তে আস্তে দুইজন হারিয়ে যেতে লাগলো সুখের সাগরে। আদিত্য আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আদিত্য রিয়াকে আদর করতে লাগলো। আর ওইদিকে রিয়া সুযোগ বুঝে এক হাত দিয়ে ফোন নিয়ে কিছু ফটো তুলে নিল। তারপর ফোনটা রেখে রিয়া আদিত্যর মাথা বুকের সাথে চেপে ধরে রাখলো আর চোখ বন্ধ করে আদিত্যর স্পর্শগুলো অনুভব করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ল। তখনই রিয়া আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি রে, মজা পাস নাই? নিজেই তো একাই আমার সাথে এত কিছু করে ফেললি, আর তখন এত নাটক করছিলি কেন? আদিত্য রিয়ার কথা শুনে সজ্ঞানে ফিরে আসলে আদিত্য লাফ দিয়ে খাট থেকে নেমে রিয়ার দিকে কান্না কান্না চোখে বলল, ম্যাম, আমি এসব করতে চাই নাই। আমি জানি না আমার ভিতরে কেমন একটা অনুভব হচ্ছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি নিজের জ্ঞানে আপনার সাথে এটা করি নাই। আরে থাম, এত নাটক করতে হবে না। আমি জানি তুইও আমাকে অনেক অনেক পছন্দ করস। এত নাটক করা লাগবে না। আমাকে পছন্দ না করলে তুই আমার সাথে এইসব করতে সায় দিতি না। রিয়ার কথা শুনে আদিত্য চিৎকার করে বলল, না, আমি আপনাকে ভালোবাসি না। আর আপনাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমার লাইফে অন্য কেউ আসছে। আদিত্যর কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। রিয়া অবাক হয়ে আদিত্যকে বলল, কি বললি? তোর লাইফে অন্য কেউ আসছে মানে? তুই কেবল ক্লাস 10-এ পড়স, আর তোর লাইফে আবার অন্য কেউ আসছে? না মানে কিছু না, ভুলে বলে ফেলছি। না, ভুলে না, সত্যি করে বল। না, সত্যি করে বললে আপনি আবার আম্মু আব্বুকে বলে দিতে পারেন। আর আম্মু আব্বু জানলে আমাকে অনেক মারবে। তা কে আছে তোর লাইফে বল, আমি কাউকে বলবো না। আমি রাইসাকে ভালোবাসি। রাইসাও আমাকে অনেক ভালোবাসে। রিয়া আদিত্যর কথা শুনে বুকের ভিতরে চিনচিন করে উঠল। রিয়া রাগের লুক নিয়ে বলল, ভালোবাসা তোরা কি বুঝিস? হ্যাঁ শোন আদিত্য, তোকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। আমি তোকে ভালোবাসি, আর আমাকে ছেড়ে তুই অন্য কারো কথা মাথায় আনিস না। তুই যদি অন্য কাউকে মাথায় নিয়ে আসোস, তাহলে আমি তোর মাথায় বাড়ি দিয়ে মাথা ভেঙে ফেলবো। যা ইচ্ছে করেন, আমি আপনাকে ভালোবাসি না। আর কোনোদিন ভালোবাসবো না। আপনাকে আমি বড় আপুর চোখে দেখি। আদিত্যর কথা শুনে রিয়া রেগে গেল। আদিত্যকে টান দিয়ে খাটে ফেলে দিয়ে আদিত্যর উপরে উঠে আদিত্য দুই হাত খাটের সাথে চেপে ধরে বলল, আমাকে বড় বোনের চোখে দেখোস তাই না? অতক্ষণ ধরে যে আমার শরীর নিয়ে মজা করলি, ওইটা কি ছিল? হ্যাঁ, বড় বোনের সাথে এইসব করতে লজ্জা করলো না? শোন, তোকে একটা জিনিস দেখানোর আছে। আদিত্য রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আমি কি আপনার সাথে কিছু করতে চাইছি নাকি? আপনি তো আমার সাথে জোর করে এমন করতে বাদ করলেন। ধুর, আমি আর এখানে আসবো না। আমি আম্মুকে বলে দিব আপনার কাছে আর প্রাইভেট পড়বো না। আমি অন্য স্যার নিয়ে পড়বো। কথাটা বলে আদিত্য ওর শার্ট আর প্যান্ট পরতে লাগলো। রিয়া জোরে জোরে হাসতে হাসতে ওর ফোনে সেই ফটোগুলো বের করে বলল, কি বললি? তুই অন্য স্যারের কাছে পড়বি? ওকে, চলে যা। আমিও এইসব খালামণি খালুকে দেখিয়ে দেব, তখন দেখবি কেমন লাগে। আদিত্য ফটোগুলো দেখে অবাক হয়ে যায়। আদিত্য রিয়ার পায়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ এই ফটোগুলো ডিলিট করে দেন। আম্মু আব্বু দেখলে আমাকে মেরে ফেলবে। আমাকে বাড়ি থেকে বিয়ে করে দিবে। প্লিজ এসব ডিলিট করেন। ডিলিট করতে পারি একটা শর্তে। কি শর্ত বলেন, আমি শুনবো প্লিজ। তারপরও এই পিকগুলো ডিলিট করে দেন। আপনি তো জানেন আম্মু কতটা ভয়ঙ্কর মানুষ, আমাকে একদম জানে মেরে ফেলবে। রিয়া আদিত্যকে তুলে আদিত্যর চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, উফ জান, কান্না করো না।
আমিও চাই না আমার জানটা মার খাক, বাট জান, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো আমি কিছু করতে পারবো না। আমি মানবো, বলেন কি শর্তে আপনি ডিলিট করবেন? 1, তুমি প্রতিদিন আমার কাছে পড়তে আসবে। 2, রাইসার থেকে দূরে থাকবে। 3, আমার কথা মতো চলতে হবে। 4, যখন আদর খেতে ইচ্ছে করবে বা তোমাকে দেখতে ইচ্ছে করবে তখন তুমি আমার কাছে চলে আসবে। 5, আমাকে অনেক ভালোবাসতে হবে। 6, আমাকে আপনি বলা যাবে না, আমাকে তুমি করে ডাকতে হবে। এখন বলো রাজি কিনা? যদি রাজি হও তাহলে খুব ভালো, আর না হলে এখনই চলে যাবে খালামণি আর খালুর কাছে পিকগুলো। না না, আমি সব রাজি, বাট 2, 4, 5 এই 3টা বাদে সব করতে রাজি। মেন কাজগুলো বাদ দিলে তোকে দিয়ে আমি কি করব রে? আমি জানি না, বাট জানি এই 3টা জিনিস মানতে পারবো না। ওকে, বুঝেছি কি করতে হবে। কি করবেন? আমার মনে হয় এসব খালামণি খালুর সামনে নিয়ে দেখাতে হবে। না না, এমনটা করেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো। প্লিজ ছোট ভাইকে এভাবে ব্ল্যাকমেল করতে পারেন না। চুপ, তুই আমার জামাই লাগোস, তুই আমার ভাই না। ওকে জামাই লাগি, তাও আম্মু আব্বুর কাছে এইসব পিক দেখায়েন না। আপনার 2টা পায়ে ধরি। আমি তো দেখতে চাচ্ছি না, তুই তো আমাকে দেখাতে বাধ্য করছিস। আমার শর্তে রাজি হয়ে যা, তাহলে আমিও এসব পিক খালু খালামণিকে দেখাবো না। ওকে সব মানবো, বাট 2টা প্লিজ। এইটা সম্ভব না, আমি রাইসাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। ও, তাহলে আমিও তোকে বাঁচাতে পারলাম না রে, কারণ তুই আমার না হইলে অন্য কাউকে হতে দিব। এতটা মহান আমি না রে। ওকে সব বুঝলাম, শুধু একটা কথা মনে রাখবেন, আপনি রাইসার সাথে আমাকে দেখা করার কথা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু আমার মন থেকে ওকে কখনো ছাড়িয়ে দিতে পারবেন না। আদিত্য কথাগুলো বলে রুম থেকে চলে গেল। রিয়া খাটে বসে পড়ল। রিয়া অনেক কষ্ট হতে লাগলো। রিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিত্য আবার ঘুরে এসেছে, দেখে রিয়া কান্না করছে। রিয়ার সাথে সাথে চোখ মুছে ফেললো। আদিত্য ওইদিকে পাত্তা না দিয়ে ব্যাগ নিয়ে ওই চলে গেল। রিয়া ওর ড্রেস পরে নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আর এইদিকে আদিত্য বাসার ভিতরে ঢুকতেই আদিত্যর আম্মু বলল, কি রে আদিত্য, তোর মাথার চুল এত এলোমেলো কেন? আজও রিয়া তোকে মারছে নাকি? আদিত্য কিছু না বলে সোজা ওর রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে ব্যাগ ঢিল দিয়ে টেবিলে রেখে দিয়ে শরীর থেকে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে পড়ল। আদিত্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, রাইসা, আমাকে তুমি ক্ষমা করে দিও। যেখানে তোমায় বলেছিলাম প্রথম তোমাকে ভালোবেসে স্পর্শ করব, কিন্তু সেইখানে আজ অন্য কাউকে স্পর্শ করে ফেললাম। রাইসা, আমি তোমার বিশ্বাসটা রাখতে পারলাম না, আমি তোমাকে ধোঁকা দিলাম। রাইসা, আমি জানি না তুমি কখনো জানতে পারলে আমাকে ক্ষমা করে দিবে কিনা। আদিত্যর কথাগুলো মনে মনে বিড়বিড় করে বলছিল আর কান্না করছিল। তখনই আদিত্যর আম্মু আদিত্যর রুমে এসে দেখে আদিত্য শার্ট ফ্লোরে পড়ে আছে আর পা ঝুলিয়ে শুয়ে আছে। আদিত্যর কাছে এসে দেখে আদিত্যর চোখে পানি। আদিত্যর আম্মুকে দেখে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে উঠে বসলো। কি হয়েছে আদিত্য? রিয়া তোকে বেশি মেরেছে নাকি? না। তাহলে কান্না করছিস কেন? ভালো লাগছে না আম্মু। আদিত্যর আম্মু আদিত্যকে কোলে শুয়ে দিয়ে বলল, দেখ বাবা, কষ্ট পাস না। রিয়া তোকে এজন্য বকা দেয়, মারে, যাতে তুই ভালো করে পড়াশোনা করিস। তোর সামনে পরীক্ষা, যার কারণে রিয়া এতটা কড়াভাবে তোকে পড়াচ্ছে। ওর কথায় কিছু মনে করিস না। ওই একটু বদমেজাজি আর জেদি একটা মেয়ে, কিন্তু ওর মনটা অনেক নরম রে। দেখ গা, তোকে মেরেছে হয়তো, ওরও কষ্ট পাচ্ছে। তুই একটু ভালো করে পড়লে তো পারিস। আগে তো ভালোই ছিলি, এখন এমন বদমাইশি করিস কেন? আদিত্য ওর আম্মুর দিকে এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো, আম্মু, তুমি তো জানো না তোমার ভাগ্নি আমার সাথে কি করে প্রতিদিন। তোমরা যদি জানতে তাহলে বুঝতে। তোমার ভাগ্নি আমার কত ভালো চাই, সেই তো আমাকে পড়ায় না, পড়ানোর নাম করে। আমার হাত ধরা, আমার শরীর ঘেঁষে বসে কিস করবে, যখন যা ইচ্ছে হবে তাই করে। আজ তোমার ভাগ্নি তার স্বপ্ন পূরণ করে নিয়েছে, এতদিনের মনের বাসনা পূর্ণ করে নিয়েছে। আদিত্যর কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় এক ফোঁটা পানি চলে আসলো। আদিত্যর সাথে সাথে মুছে ফেলে আদিত্য ওর মায়ের কোল থেকে উঠে পড়ে। আদিত্যর মা রিয়ার পারফিউমের ঘ্রাণ আসলে বলে, কি রে, তোর শরীর থেকে রিয়ার পারফিউমের ঘ্রাণ কেন আসছে? আদিত্য ওর মায়ের কথা শুনে চমকে যায়। আদিত্য কিছু বলার আগে বলল, বদমাইশ ছেলে, তুই রিয়ার পারফিউম নিয়েছিস জন্যই নিশ্চয়ই রিয়া তোকে কিছু বলেছিল, তার কারণে তুই এসেই কান্না করছিলি।
ফাজিল ছেলে, তোর মেয়েদের পারফিউম ব্যবহার করতে হবে? আদিত্য ওর আম্মুর কথা শুনে কিছুটা স্বস্তি পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আচ্ছা থাকো, আমি গোসল করে স্কুলে যাব। গোসল করে ড্রেস পরে বাইরে এসে চুলগুলো ঠিক করে নিয়ে বইগুলো ব্যাগে তুলে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে গেল। ওর আম্মু খাওয়া দিলে আদিত্য ওর আম্মুর আঁচল দিয়ে মুখ মুছে সাইকেল নিয়ে বের হয়ে গেল। প্রিয়াদের বাসার সামনে দিয়ে যেতে নিলে প্রিয়া ব্যালকনিতে বসে দেখে আদিত্যকে ডাক দিল। আদিত্য স্কুলে যাচ্ছিস? দেখতে পাচ্ছেন? শোন, আমার কথাগুলো যেন মনে থাকে। আর হ্যাঁ শোন, রাতে পড়তে আসিস। সন্ধ্যায় আমি বান্ধবীদের বাড়িতে যাব। আদিত্য কিছু না বলে চলে গেল। অনেক দূর যেতে রাইসাকে দেখতে পাই। রাইসার সাইকেলের সামনে গিয়ে বলল। কি হয়েছে রাইসা, এখানে কি করো? রাইসা আদিত্যর কথা শুনে চমকে উঠল। রাইসা আদিত্যকে দেখে হাসি মুখে বলল। মানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, চলো তাহলে এখন। তুমি যাও, আমি আসছি। কেন, আরও কেউ আসবে নাকি? আরে না, আচ্ছা চলো। আদিত্য সাইকেল চালিয়ে যেতে লাগলো। রাইসা সাইকেল চালাতে লাগলো, আবার পিছনের দিকে একটু পরপর ঘুরে তাকাচ্ছিল। আদিত্য বিষয়টা খেয়াল করে বলল। কি ব্যাপার, তুমি বারবার পিছনের দিকে তাকিয়ে কি দেখো? আদিত্যর কথা শুনে রাইসা চমকে গিয়ে সাইকেল থেকে পড়ে গেল। আদিত্য সাইকেল থেকে নেমে দৌড়ে রাইসার উপর থেকে সাইকেল সরিয়ে রাইসাকে ধরতে যাবে। রাইসা কান্না করতে করতে রেগে বলল। খবরদার আমায় টাচ করবে না। তোমার জন্য আমি পড়ে গেলাম, তোমার জন্য আমার হাত কি অবস্থা হলো, আমার পা থেকে রক্ত ঝরছে। রাইসা, আমি বুঝতে পারি নাই তুমি এইভাবে চমকে যাবে আর ভয় পেয়ে পড়ে যাবে। রাইসা, এখানে আমার কি দোষ? আর আমাকে দেখতে দাও, কত খালি চলে গেছে দেখি। রাইসা আদিত্যকে ঠাস করে থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর রোডের উপরে পড়ে যাওয়ায় আদিত্যর হাতও ছিঁড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য নিজের দিকে খেয়াল না করে রাইসার দিকে গিয়ে বলল। রাইসা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও প্লিজ। দেখি না রাইসা রক্ত পড়ছে তো। রাইসা, আমার হাত ধরে উঠো, ডাক্তারের কাছে নিয়ে যাই চলো। আমি তোর হাত ধরবো না, তুই আমার চোখের সামনে থেকে চলে যাবে এক্ষুনি, না হলে খুব খারাপ হয়ে যাবে। রাইসা দেখো, আমার উপরে পরে রাগ দেখাও, এখন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দাও। তোমার অনেক ব্যথা করছে আমি জানি, প্লিজ জান, এমন করো না। চুপ কর একদম, তোর ওই মুখে আমার জান ডাকবি না তুই। তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। রাইসা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য আবার ধরতে গেলে আবার আদিত্যর গালে থাপ্পড় মেরে দেয়। আদিত্য গালে হাত দিয়ে ওর চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। থাপ্পড়ের চোটে ওই রাস্তা দিয়ে রনি নামে ওর ক্লাসমেট এসেছে। রাইসার দিকে হাত বাড়ালে রাইসা ওর হাত ধরে এর সাথে চলে যেতে লাগলো। আদিত্যর কষ্টটা আরও বেড়ে গেল, কারণ রাইসা বেশ কিছুদিন ধরে শুধু রনির দিকে তাকিয়ে থাকে, ওর সাথে হেসে হেসে কথা বলে, যেটা আদিত্যর একদম পছন্দ না। আদিত্য রাইসা সাইকেল আর ওর সাইকেল নিয়ে যেতে লাগলো, আর রাইসা রনির কাঁধে হাত রেখে হাঁটতে লাগলো। ওরা সব ডাক্তারের কাছে গেলে ডাক্তার রাইসার ক্ষত জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। রনি আদিত্যর হাত ধরে আদিত্যকে ব্যান্ডেজ করে নিতে বলে। না, লাগবে না। রনি, আমার একটু বাসায় রেখে আসবে? রনি হ্যাঁ বলে রাইসাকে নিয়ে চলে যেতে লাগলো। আদিত্য পিছন থেকে ওর শার্টের হাতে দিয়ে হাত ঢেকে নিয়ে ওদের পিছন পিছন যেতে লাগলো। আদিত্যর ওদের দেখে ওর বুকটা ফেটে যেতে লাগলো। আদিত্য কিছু হলে যে রাইসা পাগলের মতো করতো, আর আজ আদিত্যর হাত থেকে রক্ত ঝরে যাচ্ছে দেখে কিছু বলল না। এইটা আদিত্য মেনে নিতে পারছে না। আদিত্য অনেক কষ্টে নিজের চোখের পানি আটকিয়ে রাখে। আদিত্য আর রনি মিলে রাইসাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। তারপর রনির সাথে আদিত্য স্কুলে চলে আসছে। সবাই আদিত্যর গাল দেখে জিজ্ঞেস করতে থাকে ওর গালে কি হয়েছে, কেউ কে মারছে, আর ওর শার্টের সাথে এত রক্ত কেন। আদিত্য কাউকে কিছু বলে না। আদিত্য সারা ক্লাস আনমনে করতে লাগলো। টিফিনের সময় আদিত্য টিফিন না বের করে বেঞ্চের উপরে মাথা রেখে বসে আছে। আদিত্যর বন্ধুরা সবাই ওকে খেলার জন্য ডাকলে আদিত্য না করে দেয়। টিফিন শেষ হয়ে গেলে আদিত্য পুরো ক্লাস করে 4টার দিকে বাসায় চলে যায়। ওর আম্মু ওর শার্টে রক্ত দেখে বলল। আদিত্য হাতে কি হয়েছে? শার্টের সাথে রক্ত কেন? আদিত্যর আম্মু ওকে কাছে টেনে বসিয়ে ওর শার্টের হাতা গুছিয়ে দেখে হাত ছিঁড়ে গেছে। এটা কিভাবে হলো? আর বাসায় এসে চুরের মতো উপরে চলে যাচ্ছিলি? আম্মু, হাতটা ছাড়ো, রুমে যাব। চুপচাপ বসে থাক। আদিত্য ওর আম্মুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেল। আর আদিত্যর আম্মু হাতে ফার্স্ট এড বক্স নিয়ে আদিত্য রুমে চলে গেল। আদিত্য ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে আদিত্য কান্না করতে লাগলো। আর আদিত্যর আম্মু অনেকক্ষণ আদিত্যকে বের হতে না দেখে দরজায় গিয়ে নক করতে লাগলো। এই আদিত্য, এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করস?
আদিত্য ওর আম্মুর কথা শুনে তাড়াতাড়ি করে মুখে বেশি করে পানি দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে হাসি মুখে বের হয়ে বলল, উফ আম্মু, তুমি এখনো দাঁড়িয়ে আছো? কি রে, তোর চোখ লাল কেন রে? কান্না করলি নাকি? আরে ধুর, কি বলো, কান্না কেন করব? অনেকক্ষণ চোখে পানি দিয়েছি তো ধুলে গেছিল, তাই লাল হয়ে গেছে হয়তো। আচ্ছা খাটে বসে, আমি ক্ষত জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেই। আরে আম্মু, একটু খালি তো ছড়ে গেছে, ব্যান্ডেজ করলে সবাই ভাবে না জানি কতখানি কেটে ফেলছি। চুপ কর, এইটুকুতেই অনেক বড় ক্ষতি হতে পারে বুঝলি, তাই চুপচাপ বসে থাক। আর এটা কিভাবে হলো? আর বলো না, খেলতে গিয়ে লেগে গেছে। একটু সাবধানে খেলতে পারিস না? এর থেকে বেশি কেটে গেলে কি হইতো? কি হয়তো, একটু রক্ত বের হইতো, আর তুমি কান্না করতে আর টেনশন করতে, এইটাই। ফাজিল একটা দেব। আদিত্য ওর আম্মুকে জড়িয়ে ধরে। আদিত্যর আম্মু আদিত্যর হাত পরিষ্কার করতে গেলে আদিত্য ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আদিত্যর আম্মু হাসতে হাসতে বলল, তুই যত বড় হচ্ছস এই জিনিসটাকে ভয় কাটাতে পারিস না। নিন, হয়ে গেছে, এবার আমাকে ছাড়। উফ, এমন জোরে ধরিস, আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যে মারা যাব। উফ আম্মু, কতবার বলছি মারা যাওয়ার কথা বলবে না, তোমাকে ছাড়া আমি একা থাকতে ভয় পাই, তুমি তো জানো। তাও কেন যে আমাকে ছেড়ে চলে যেতে চাও? দূর বোকা ছেলে, এইসব অভ্যাস বদলাতে হবে, কারণ আমি সারা জীবন বেঁচে থাকবো না। এখন আমার আঁচলটা ছেড়ে দিয়ে একা চলার চেষ্টা কর। নিজের খেয়াল নিজে নিতে শেখে। কতদিন আমি তোকে এভাবে আগলিয়ে রাখবো? উফ আম্মু, ভালো লাগে না, ধুর। আদিত্য কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আদিত্য ছাদে চলে গেল। ছাদে বসে থেকে ফোনটার লক খুলে রাইসাকে টেক্সট দিল, কিন্তু রাইসা এসএমএস দেখে কোনো রিপ্লাই দিল না। ওর স্কুল গ্রুপে দেখতে পেল রাইসা রনির সাথে অনেক ক্লোজ হয়ে কথা বলছে, আর সবাই অনেক হাসাহাসি করছে। আদিত্য বিষয়টা আর সহ্য করতে না পেরে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে আসলো। আর এইদিকে রাইসা টেক্সট করলো, সমস্যা কি তোমার? গ্রুপে লিভ নিয়ে কি বোঝাতে চাও? হ্যাঁ, সবাইকে এইটা বোঝালে আমি তোমার সাথে ঝগড়া করছি, কষ্ট দিয়েছি, তাই তুমি গ্রুপ থেকে লিভ নিয়েছো? দেখো আদিত্য, আমার সব সময় তোমার এই ন্যাকামো দেখতে না একদম ভালো লাগে না। অনেক সহ্য করেছি, আর না। আমি তোমাকে বলছি একবারও যে আমার ন্যাকামি? দেখো, তুমি তো ভালোই আসছো রনির সাথে। একদম বাজে কথা বলবে না। কোন জায়গার কথা কোথায় নিয়ে আসছো তুমি? হ্যাঁ, বাজে কথা বলছি আমি, তাই না? তোমাকে আগেও বলছি রনির থেকে দূরে থাকতে, বাট তুমি আরও রনির সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছো। আমি কি বুঝি না? শোনো, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার মনে কখন কি চলে সেইটা আমি বুঝি। তুমি কি আমার সন্দেহ করছো নাকি? আমি তোমায় ভালোবাসি না নাকি? সেইটা আমি কিভাবে বলবো সেটা তুমি জানো। আদিত্য দেখো, আমার এখন এইসব ফালতু কথা বলার একদম সময় নেই। বাই। আদিত্য আর কিছু বলল না। আদিত্যর অনেক কষ্ট লাগতে লাগলো। আদিত্য অফলাইনে এসেছে ফোনটা এক সাইডে রেখে চোখ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। অনেকক্ষণ কান্না করতে লাগলো। হঠাৎ করে আদিত্য ফোন বেজে ওঠে। আদিত্য ফোনটার দিকে তাকিয়ে দেখে রিয়া কল দিয়েছে। আদিত্য চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করলো। আদিত্য, এখন বাসায় আয়, আমি বাসায় চলে এসেছি। আপনি না রাতে যেতে বলেন, এখন কেন যাব? আর কেবল একটু একটু অন্ধকার হচ্ছে, 8টার দিকে যাব। অত কথা শুনতে চাই না, এখন আয়, বেশি বুঝলে কিন্তু। আসছি। আদিত্য কথাটা বলে ফোনটা কেটে দিল। আদিত্য দোলনা থেকে উঠে সোজা ওর রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ নিয়ে রিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়াদের বাসা আদিত্যদের বাসা, এক বাসা আছে, তারপরে রিয়াদের বাসা। আদিত্য বাসায় গিয়ে কলিং বেল চাপতেই আদিত্যর খালু বলল, আদিত্য, কি ব্যাপার এভাবে আনমনে চলে যাচ্ছ? প্রতিদিন তো আমার সাথে একটু হলেও কথা বলে পড়তে যাও। সরি আঙ্কেল, আমি আপনাকে খেয়াল করি নাই। আদিত্য রিয়ার আব্বুর কাছে বসে আদিত্যকে রিয়ার আব্বু বলল, আদিত্য, হাতে কি হয়েছে তোমার? তেমন কিছু না, একটু ছড়িয়ে গেছে। আম্মু জোর করে এত বড় ব্যান্ডেজ করে দিয়েছে। কিভাবে ব্যথা পাইলে? খেলতে গিয়ে একটু লেগেছে। সাবধানে খেলবে এখন থেকে। আচ্ছা, কিছু খেয়েছো কি? না, পরে বাসায় গিয়ে খাবো। বাসায় গিয়ে খেতে হবে কেন? আমাদের বাসায় কি খাওয়া যাবে না? খাওয়া যাবে না কেন? তাহলে খাবার আমাদের সাথে আজ খাবে। ওকে, আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসছি। আপু মনে হয় অপেক্ষা করছে, দেরি হলে রেগে যাবে। ওকে, যাও। আদিত্য উঠে সিঁড়ি বেয়ে রিয়ার রুমের সামনে গিয়ে দরজায় নক করে বলল, আপু আসবো? আদিত্য কথাটা বলে দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ রিয়া প্রতিদিন ওড়না ব্যবহার করে আদিত্যর সামনে,
কিন্তু আজকে রিয়া ওড়না ছাড়া আধশোয়া হয়ে বসে আছে। কি রে, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আপনি ওড়না পরে আসছেন, এভাবে দেখতে ভালো লাগছে না। নাটক কম কর, সকালে তো সব দেখেই ফেলছিস, আর এখন ঢেকে রেখে কি হবে? আর তোর আসতে এত দেরি হলো কেন? আদিত্য আর কিছু না বলে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলল, নিচে আঙ্কেলের সাথে কথা বলছিলাম। খাটের এইখানে আয়। এই ওয়েট, তোর হাতে ব্যান্ডেজ কেন? রিয়া উঠে এসে আদিত্যর হাত ধরে দেখতে লাগলো আর বলল, কি হলো বলছিস না কেন? কতখানি কেটে ফেলছস, এটা কিভাবে হলো বল? এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? তেমন কিছুই হয় নাই, একটু খালি ছড়িয়ে গেছে। কিভাবে ছড়ে গেল? খেলতে গিয়ে। রিয়া আদিত্যর ব্যান্ডেজের উপরে কিস করলো। আদিত্য অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, এইটা কি হলো? আমার ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম, যাতে একটু হলেও তোর ভালো লাগে। দেখেন, এসব ন্যাকামি আমার ভালো লাগছে না। পড়তে এসেছে, পড়ান, না হলে আমি চলে যাব। পড়াবো, আগে একটু তোকে আদর করে নেই। ভালো লাগছে না বললাম তো। পড়ানো শেষ করে আমাকে ছুটি দেন প্লিজ। এই ওয়েট, তোর গালে কেমন যেন বেশি লাল লাল হয়ে যাচ্ছে, দেখি এইদিকে মুখ দেখাতো। রিয়া আদিত্যর মুখ ভালো করে দেখে অবাক হয়ে যায়, বলে, কি রে, তোর গালে মনে হলো আঙুলের দাগ বসে আছে। খালু তোকে মারছে নাকি? কই না তো। তাহলে তোর গালে এভাবে লাল হয়ে গেছে, আর মনে হচ্ছে কেউ তোকে থাপ্পড় মেরেছে। সত্যি করে বলতো কাহিনী কি? তোর হাতে ছড়ে গেছে, আবার গালে হাতের আঙুলের ছাপ দেখা যায়। উফ, কিছু হয় নাই বললাম তো। হুদাই সন্দেহ করবেন না তো। পড়ান তো, এত গোয়েন্দাগিরি করবেন না তো। ওকে পড়াচ্ছি, এত রেগে যাচ্ছিস কেন? আদিত্য আর কিছু বলল না। ওই অঙ্ক বই বের করে অঙ্ক করতে লাগলো, আর রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য অঙ্ক শেষ করে রিয়াকে দিলে রিয়া দেখে বলল, অঙ্ক ঠিক আসছে। রিয়া আদিত্যকে আরেকটা অধ্যায় অঙ্ক করিয়ে বুঝিয়ে দিতে লাগলো। আদিত্য বুঝতে না পারলে আরেকবার বুঝাতে লাগলো। আদিত্য অঙ্ক বুঝে পরে অঙ্কটা করতে লাগলো, আর রিয়া এক নজরে আদিত্যর দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা আদিত্য, একটা কথা বলতো। বলেন। তুই এত কিউট কেন? তোকে দেখলে সব সময় এত আদর করতে ইচ্ছে করে কেন? খালি মনে হয় চকলেট ভেবে তোকে খেয়ে ফেলি। আপনি মনে হয় রাক্ষসী, না হলে মানুষকে খেতে চাইতেন না। রিয়া আদিত্যকে মারতে যাবে, সাথে সাথে আদিত্য চেয়ার থেকে উঠে পড়ল। রিয়া টান দিয়ে ওর কাছে নিয়ে এসেছে। আদিত্য ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। আদিত্য ছাড়ানোর চেষ্টা করলে রিয়া আদিত্যর ঠোঁটে কামড় দিতে লাগলো হালকা করে। আদিত্য আর সরে যাওয়ার চেষ্টা করলো না। 3 মিনিট পর আদিত্যকে ছেড়ে দিল। আদিত্য জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, উফ, আপনি দেখেন, একদিন আমাকে মেরে ফেলবেন। এভাবে কেউ ধরে রাখে? আর একটু হলে আমার জীবনটাই চলে যেত। চুপ, অঙ্ক কর। অঙ্ক আর করব না, বাসায় যাব। না, বাসায় যেতে পারবি না, আগে পড়া শেষ করে নে, তারপর একটু আমার ক্লাস নিবি, তারপর চলে যাস, তাহলেই হবে। মানে আপনার ক্লাস নিব মানে কি? পরে বুঝবি, এখন আয় পড়তে বস। আদিত্য আর কথা বাড়ালো না। আদিত্য চেয়ারে বসে আবার অঙ্ক করতে লাগলো, আর রিয়া আদিত্যকে দেখতে লাগলো। এভাবে আদিত্য 4টা সাজেস্ট পড়ানো শেষ করতে করতে 9টা বেজে গেল। তাহলে এখন আমি আসছি। আদিত্যর হাত ধরে খাটের উপরে শুয়ে দিল। আদিত্য ধাক্কা দিতে গেলে রিয়া আদিত্যর উপর শুয়ে পড়ল। কি করছেন? আমার উপর থেকে উঠেন, আর দেখেন আমরা যেইটা করছি ওইটা অনেক খারাপ কাজ করছি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এভাবে চলাফেরা করা হারাম। আমরা মুসলিম হয়ে এসব কাজ করতে পারি না। আমি জানি না, কিন্তু আমি যে তোকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, তাই আমাকে হারাম কাজে লিপ্ত হতে হয়। এই আদিত্য, চল না আমরা বিয়ে করে ফেলি। আমরা বিয়ে করে ফেললে তো এই সম্পর্কটা পবিত্র হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। কি যাতা বলেন, আপনার মাথা ঠিক আছে? আমি আপনাকে বলছি আমি অন্য কাউকে ভালোবাসি, তারপরও কিভাবে বিয়ের কথা বলেন? উফ, এক কথা বারবার বলবি না। আমি তোকে ভালোবাসি, মানে তুই শুধু আমার, তুই আর কারণ না, আর আমি তোকে কারো হতে দিবও না। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি পড়েন ভার্সিটিতে আর আমি পড়ি স্কুলে। আমার সাথে আপনার যাই বলেন তো, ভার্সিটিতে এত ছেলে থাকতে আপনি আমাকে কেন ভালোবাসতে গেলেন? তাও আবার আপনার থেকে 3 বছরের ছোট। আমি তোকে ভালোবাসি কেন, এটা আমি নিজেও জানি না। আমার তোর প্রতি এমন এক ফিলিংস কেন আসলো, সেটা আমিও বুঝতে পারি না। আমি তোর সাথে সব সময় চিল্লাপাল্লা করতাম, তোর কোনো কিছুই আমার সহ্য হইতো না, আর সেখানে আমি কিভাবে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না রে। এখন শুধু আমি একটা জিনিস জানি, আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার তোকেই পাশে চাই। এই হাতগুলো আমার হাতের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরে বলতে চাই, তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার এই হাত ছেড়ে চলে যেও না।
রিয়া কথাটা বলে আদিত্যর উপর থেকে উঠে পড়ল। আদিত্য খাট থেকে উঠে বলল, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আপনাকে আমি সারা জীবন বড় আপুর চোখে দেখেছি। আপনাকে ছোটবেলা থেকে অনেক ভয় পেয়ে বড় হয়েছি। আপনি সব সময় আমাকে অপছন্দ করতেন। খালু খালামণি আমাকে বেশি আদর করতো জন্য। আদিত্যর কলার ধরে বলল, বারবার আপু আপু করবি না তো, মেজাজটা অনেক গরম হয়ে যায়। শার্ট ছাড়েন, খালামণি আমাদের ডাকে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে ওনা নিয়ে বের হয়ে গেল। আদিত্য রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আদিত্য রিয়ার খাটের উপর থেকে উঠে মনে মনে ভাবতে লাগলো, যাকে ভালোবাসি না সে আমার জন্য পাগল, আর যাকে ভালোবাসি সেই আমাকে অবহেলা করার জন্য পাগল। হায় রে দুনিয়া রে, কার ভালোবাসা সত্যি কার ভালোবাসা নকল বোঝা অনেক কঠিন। সব মানুষ কেমন বহুরূপী, কার কোন চরিত্র নিজেরাও জানে না। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ব্যাগ নিয়ে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে ওর বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওরা আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে রিয়ার কাছে পড়তে গেল। রিয়া আদিত্যর পাশে বসে আছে। আদিত্য ভয়ে ভয়ে পড়তে লাগলো। কখন না কখন রিয়া ওকে কিস করে বসে। যেই ভাবার সাথে সাথে রিয়া আদিত্যকে কিস করে বলল, রাতে অনেক ভেবে দেখলাম, তোমাকে আর তুই বলা যাবে না। বলতে গেলে আমি তোমার অর্ধেক বউ হয়ে গেছি, আর তুমি আমার স্বামী। সেখানে স্বামীকে স্বামীই বলা উচিত। বিয়ে ছাড়া স্বামী হয় কিভাবে? মন থেকে তোমাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই বিয়ের আগে স্বামী হয়ে গেছো। ইস, আমার জামাইটা কত সুইট। ফালতু কথা। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে। আর একটু পরে নাও জান। আদিত্য কিছু বলল না। আদিত্য আরও কিছুক্ষণ পরে রিয়ার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। বাসায় গিয়ে গোসল করে ড্রেস পরে ব্যাগ নিয়ে সাইকেল করে বের হয়ে গেল। আদিত্যর আম্মু ডাকলে আদিত্য শুনল না। আদিত্য স্কুলে গিয়ে দেখে রিয়া রনির সাথে বসে আছে। আদিত্যর মনটা খারাপ হয়ে গেল। আদিত্যকে দেখে রাইসা না দেখার ভান করে রনির সাথে কথা বলতে লাগলো। আদিত্য ওদের পিছনে সিটে বসলে রাইসা বলল, আরে আদিত্য, কখন আসলে? কেবল। ওহো আচ্ছা। আদিত্য রাইসা কি কিছু বলতে যাবে তখনই স্যার ক্লাসে চলে আসে। আদিত্য ক্লাস করতে লাগলো। আদিত্য সিটের নিচ থেকে দেখতে লাগলো রাইসা বারবার রনির হাতের সাথে হাত রাখার চেষ্টা করছে। আদিত্য হাত মুঠো করে ফেলল। আদিত্য কিছু না বলে পুরো ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে আদিত্য বলল, রাইসা, তুমি আমার পাশে এসে বসো। কেন? এইখানে বসেছি, সমস্যা কোথায়? আর আমি পিছনে বসতে পারবো না? দেখো রাইসা, ভালোই ভালোই বলছে আমার পাশে এসে বসো। রাইসা আদিত্যর কথা শুনে রেগে গিয়ে বলল, বসবো না কি করবে? হ্যাঁ, আমাকে হুমকি দিবে না, খবরদার। আমি কারো হুমকি শোনার মানুষ না। রনি, তুই রাইসা থেকে দূরে থাক প্লিজ, আমার রাগ তুলিস না। ওই কোথাও যাব না। ওই আমার কাছে বসবে। কি করবি তুই? আদিত্য রনিকে ধরে সরিয়ে দিতে গেলে রাইসা আদিত্যর হাত ধরে টান দিয়ে সামনে নিয়ে এসেছে। পুরো ক্লাসের সামনে থাপ্পড় মারে। আদিত্যর ঠোঁট কেটে গেল। আদিত্য চারদিকে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে। রাইসা আদিত্যর কলার ধরে বলল, অনেক সহ্য করেছি তোর পাগলামি, আর না। শোন, আজ থেকে না তোর আর আমার সম্পর্ক এইখানেই শেষ। আমি ভালোবাসি না তোকে, আমি রনিকে ভালোবাসি। আর আমি কোনোদিনও তোকে ভালোবাসিও নাই। রনির সাথে আমার সম্পর্ক সেই প্রাইমারি স্কুল থেকে, আর তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। কারণ এই স্কুলের সব মেয়েরা তোর উপরে ক্রাশ খেয়ে বসে থাকতো, সেটা আমার একদম সহ্য হতো না। তাই রনি আর আমি প্ল্যান করেছিলাম তোকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার পিছনে ঘুরাবো। তাই তোর সাথে এতদিন আমি ভালোবাসার নাটক করেছি। তাই ভাই, এখন সত্যিটা তো জেনে গেছিস। এখন আর আমার ব্যাপারে নাক গলাস না। আমার এসব একদম ভালো লাগছে না, অসহ্য লাগছে আমার। রাইসা কথাগুলো বলে রনিকে নিয়ে চলে গেল। আদিত্য রাইসার কথা শুনে কয়েকবার পিছিয়ে গেল। আদিত্য সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। ওর কিছু ক্লাসমেট আদিত্যকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে। আদিত্যর জ্ঞান ফিরলে দেখতে পায় ওর পাশে রিয়া, ওর আম্মু আর খালামণি বসে আছে। আদিত্যকে জ্ঞান ফিরতে দেখে রিয়া বলল, আদিত্য, তোর কি হয়েছে? তুই এইভাবে ক্লাসে জ্ঞান হারিয়ে ফেলেছিলি কেন? না খেয়ে গেছিলাম তাই। আর আমি এখানে আসলাম কিভাবে? তোর কিছু ফ্রেন্ড আর একটা ম্যাম তোকে বাসায় দিয়ে গেছে। কতবার বললাম খেয়ে যেতে, আমার কথা তো শুনবি না। এখন দেখ কেমন লাগে। এই ছেলেটা আমার একটা কথাও শুনে না। উফ খালামণি, এখন বকা দিও না তো। আচ্ছা তোমরা থাকো, আমি খাবার নিয়ে আসছি। রিয়া নিচে গিয়ে খাবার নিয়ে আসতে গেল। আদিত্য রাইসার কথা মনে পড়তেই বুকের ভিতরে ব্যথা অনুভব করতে লাগলো। আদিত্যর খুব কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু ওর আম্মু আর খালামণির জন্য কান্নাও করতে পারছে না।
আদিত্য দম বন্ধ হয়ে আসতে লাগলো। আদিত্যকে এমন দেখে ওর আম্মু দৌড়ে এসেছে। আদিত্য বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আদিত্য কি হয়েছে, এমন করছিস কেন? তোর কি কষ্ট হচ্ছে? এই আদিত্য, এমন করছিস কেন? আপু তাড়াতাড়ি ওকে ধর, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আদিত্যর আম্মু আর খালামুনি ধরে আদিত্যকে নিয়ে যেতে লাগলো। আদিত্য এই কষ্ট সহ্য করতে না পেরে আবার জ্ঞান হারিয়ে ফেললো। রিয়া আদিত্যকে এমন দেখে ওর হাত থেকে খাবারের প্লেট পড়ে গেল। রিয়া দৌড়ে এসে আদিত্যকে ধরে বলল, খালামণি, আদিত্যর কি হলো? রিয়া, কথা বলার সময় নাই, তুই একটু গাড়িটা বের কর। ড্রাইভারকে নিয়ে তোর খালু অফিসে গেছে। তুমি নিয়ে যাও, আমি আসছি। রিয়া পাগলের মতো করে ছুটে আদিত্যর আম্মুর থেকে গাড়ির চাবি নিয়ে আসলো। আদিত্যকে গাড়িতে বসিয়ে দিল। রিয়া ড্রাইভিং করতে লাগলো। আদিত্যকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। আদিত্যকে হসপিটালে ভর্তি করে দিল। আদিত্যর আম্মু খালামণি রিয়া বাহিরে দাঁড়িয়ে পাইচারি করতে লাগলো। রিয়া আদিত্যর আম্মুর দিকে তাকিয়ে বলল, খালামণি, আদিত্য এমন কেন হলো? ওই না খেয়ে থাকলে এমন হয়। তুমি তাহলে ওকে না খেয়ে কেন পাঠালে? না খেয়ে থাকার জন্য এমন হয় নাই ওর। তাহলে ওর কি হয়েছে? ওই জ্ঞান হারিয়ে ফেলছে কেন বারবার? ওর স্কুলে যেতে হবে। আদিত্য এমন কখনোই, ওর স্কুলে যেতে হবে। আদিত্য এমন তখনই হয় ওর বুকের ভেতরে বেশি চাপ পড়লে। ও সেটা সহ্য করতে পারে না। ওর দাদিমা যখন মারা যায় আদিত্য তখন এমন হয়ে গেছিল। 3 দিন হসপিটালে রেখে দিতে হয়েছে। যখন আদিত্য বাসায় এসেছে অনেক জোরে জোরে কান্না করছিল, তখনই আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যায়। আজ অনেক বছর পর আদিত্যর এমন কেন করলো? আমার মন বলছে স্কুলে কিছু একটা হয়েছে, আর ওই কোনো একটা ব্যাপার সহ্য করতে পারছে না। ওর মনে অনেক বড় আঘাত লাগছে, যার কারণে ও এমন জ্ঞান হারিয়ে ফেলেছে। কি বলছো? ওর হাড় দুর্বল নাকি? ওই অনেক ইমোশনাল আর আবেগী বেশি, বড় ধরনের সব ওই নিতে পারে না। আচ্ছা তুই থাক, আমি স্কুলে যাব। আদিত্যর আম্মু স্কুলে চলে গেল। আদিত্যর ক্যাবিন থেকে ডাক্তার বের হলে ডাক্তার বলল আদিত্যকে ঘুমানোর ইঞ্জেকশন দিয়েছে। রিয়া আর ওর আম্মু আদিত্যর সাথে ভিতরে গেল। আদিত্যর দিকে কয়েকবার রিয়া দেখলো। রিয়া ওর আম্মুকে বলল, আম্মু, তুমি বাসায় যাও, আমি এখানে আসছি। আচ্ছা তাহলে তুই থাক, আমি যাই। আদিত্যর খালামানি চলে গেলে রিয়া আদিত্যর পাশে বসে ওর কপালে চুমু দিয়ে বলল, এই পিচ্চি বর, তোমার কিসের এত কষ্ট? তুমি এই ছোট বয়সে কিসের কষ্ট বুকে জমিয়ে রাখছো? তুমি জানো না তুমি কষ্ট পেলে তোমার বউটা অনেক কষ্ট পায়? তোমার বউটাও যে তোমার হাসি খুশি মুখটাকে পছন্দ করে। তুমি মন মরা থাকলে তোমার বউয়েরও কষ্ট হয় খুব। কথাগুলো বলে আদিত্যর বুকে মাথা রাখে। দুপুরের দিকে আদিত্যর ঘুম ভাঙলে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। আদিত্য উঠতে গেলে রিয়া বলল, এই কি করছো? ওঠো না, চুপচাপ শুয়ে থাকো। আমাকে এখানে কেন? তুমি বেশি অসুস্থ হয়ে গিয়েছিলে, তাই এখানে নিয়ে আসা হয়েছে। আদিত্য, সত্যি করে বলবে তোমার কি হয়েছে? কিছু হয় নাই, আমি বাসায় যাব। আদিত্য যখন উঠতে যাবে তখনই আদিত্যর আম্মু এসেছে। আদিত্যর দিকে রাগের লুক নিয়ে তাকাতে বলল, কি রে, কোথায় যাচ্ছিলি? আম্মু, আমি বাসায় যাব। বাসায় যাবি, তোকে এখানে রাখবো না। রিয়া, আদিত্যকে ধরে নিয়ে চল। আদিত্যর আম্মুর কথা শুনে রিয়া কিছুটা অবাক হয়ে গেল। এত কঠোর কণ্ঠে আদিত্যর সাথে কথা বলতে কখনো দেখেনি। রিয়া অবাক হয়ে বলল, কি হলো খালামণি? তুমি তো আগে কোনোদিন আদিত্যের সাথে এত কঠোরভাবে কথা বলো নাই। আম্মু, তুমি আমার উপরে রেগে আছো কেন? আগে বলি নাই, এখন বলতে পারবো না। এটা কোথাও লেখা আছে নাকি? রিয়া, কথা বলতে ভালো লাগছে না, ওকে নিয়ে চলে আয়। আমার খুব ক্লান্ত লাগছে শরীরটা। আদিত্যর আম্মু চলে গেল। রিয়া আদিত্যকে ধরে নিয়ে যেতে লাগলো। ওরা দুজন হাঁটতে লাগলো। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে বলল, আদিত্য, তোমাকে আমি অনেক বেশি চাপ দিয়ে ফেলছি। ওকে, আমি তোমার সব শর্ত তুলে ফেললাম। আমি বুঝতে পারছি রাইসের সাথে কথা বলতে পারছো না, আবার আমার সাথে এইভাবে জোর করে মিশতে হচ্ছে। এই জন্যই তুমি এসব সহ্য করতে না পেরে এমন অসুস্থ হয়ে গেছো। আর আমি তোমাকে ব্ল্যাকমেল করব না। তুমি আজকে থেকে স্বাধীনভাবে চলো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। নিজের স্বার্থের জন্য তোমার ক্ষতি আমি করতে পারবো না। রিয়া কথাগুলো বলতে বলতে চোখে পানি চলে আসলো। আদিত্য কিছু বলল না। আদিত্য রিয়ার সাথে হাঁটতে লাগলো। রিয়া নিজের চোখ মুছে সিঁড়ি দিয়ে নিচে নেমে আদিত্যকে পিছনের সিটে বসিয়ে দিল। সাথে আদিত্যর আম্মুও বসলো।
রিয়া সামনে বসে ড্রাইভিং করতে লাগলো। আদিত্য ওর আম্মুর কাঁধে মাথা দিতে যাবে, আদিত্যর আম্মুর সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিল। আদিত্য অনেকটা অবাক হয়ে গেল। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু কি হয়েছে? তুমি আমার সাথে এমন করছো কেন? কিছুই হয় নাই। রিয়া, ওর আব্বুর অফিসের সামনে একটু আমাকে নামিয়ে দিস তো। রিয়া আদিত্যর আম্মুকে নামিয়ে দিয়ে ওই আদিত্যকে নিয়ে আদিত্যদের বাসায় চলে গেল। আদিত্যকে ওর রুমে নিয়ে গিয়ে শোয়াই দিল। তারপর নিচে গিয়ে খাবার নিয়ে এসেছে। রিয়া আদিত্যকে খাইয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। আদিত্যর চোখ থেকে পানি পড়তেই রিয়া মুছে দিল, কপালে চুমু দিয়ে বলল, তুমি থাকো, আমি গোসল করে আসছি। আদিত্য আর কিছু বলল না। রিয়া যেই প্লেট নিয়ে পিছনে ঘুরতে যাবে তখনই আদিত্যর আব্বু আম্মু ভিতরে ঢুকে। আদিত্যর কাছে গিয়ে আদিত্যর কলার ধরে টেনে নিচে নামিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো ওর আব্বু। রিয়া প্লেট রেখে বলল, ছোট আব্বু, আদিত্যকে কেন মারছেন? খালামণি, তুমি এইভাবে তাকিয়ে দেখছো কেন? ছোট আব্বুকে থামাও না কেন? ওর মার খাওয়া উচিত। ওকে পড়াশোনা করতে পাঠাইছি আর ও কিনা আমার নিজের রাগ উঠে যাচ্ছে। আদিত্য আব্বু, ওকে মেরে কি হবে? ওকে অন্য জায়গায় ট্রান্সফার করে দাও, ব্যবস্থা করো। কি করছে ওই যে ওকে এখন থেকে সরিয়ে দিতে হবে? ছোট আব্বু, আপনার পায়ে ধরি, ওকে ছেড়ে দেন। রিয়া আদিত্যর আব্বুর পায়ে ধরলে আদিত্যর আব্বু থামে। আদিত্যর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। আপনি একদম নাটক করবেন না। আপনি আব্বু আম্মুকে সবকিছু দেখিয়ে দিয়েছেন, তাই না? আপনার শর্তগুলো তো মেনে নিয়েছিলাম, তারপরও কেন আমার সাথে এমন করলেন? আদিত্য, কি বলছো? বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু দেখাই নাই। ওনারা কেন তোমাকে মারছে আমি জানি না। খালামণি, আমি কি তোমাকে কিছু বলছি বা দেখাইছি? তার মানে তুই জানতি আদিত্য অন্য কাউকে ভালোবাসে আর তুই সেটা জেনেও আমাদের বলিস নাই? মানে? মানে আবার কি? আমরা সব জেনে গেছি। রি টুকু ছেলে না, পড়াশোনা করতে ওকে স্কুলে পাঠাইছে আর ওই কিনা প্রেম করে বেড়ায়। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে ঘুরিয়ে দেই। খালামণি, ওই তো রাইসের সাথে কোনো সম্পর্ক আর রাখে নাই। ওই কি রাখবে? ওই মেয়ে ওকে ধোকা দিয়েছে, ওই জন্যই উনি মরতে নিয়েছে। সেই কষ্ট সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ভাবতে ঘৃণা হচ্ছে আমার ছেলে হয়ে অন্য একটা মেয়ের জন্য নাকি জ্ঞান হারায়। ওকে আর এই স্কুলে রাখবো না, আগামীকাল বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। খালামণি, ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে কি হবে? একটা কাজ করলেই হবে। আমার কাছে পড়লো আর পরীক্ষার সময় শুধু স্কুলে যাবে, দরকার যখন হবে তখন যাবে। এখন ক্লাস করতে হবে না। না, ওকে এখানে রাখা যাবে না। ওকে সিলেট পাঠিয়ে দেব, ওখান থেকে পড়াশোনা করবে আর আর ওর পেছনে গার্ড রেখে দিব। ওই কিভাবে মেয়েদের সাথে মিশে আমি সেটাই দেখব। আমাকে পাঠিয়ে দাও। আমার এখানে থাকতে অসহ্য লাগছে, আমি এখানে থাকতেও চাই না। খালামণি, তাহলে এক কাজ করো, আমি যেখানে পড়ি ওইখানে একটা হাই স্কুল আসছে, ওইখানে ভর্তি করে দাও। দুজনে একটা বাসা নিয়ে এক জায়গায় থাকবো আর ওকে পড়াতেও পারবো, ওর খেয়ালও রাখা হবে। এটা ভালোই হবে, কিন্তু একসাথে থাকা দরকার নাই। দুজন এখন বড় হয়ে গেছস আর এটা তো একদম শয়তান তৈরি হয়েছে। আমার পেছনে এত কিছু করে ফেলেছে, না জানি আর কত কি করছে। আমি ঢাকা পড়তে যাব না, আমাকে সিলেট পাঠিয়ে দাও। চুপ কর তুই। তোর কথা শুনে আমাকে চলতে হবে নাকি? রিয়া, তাহলে তুই ঢাকা যাবি কবে? 3 দিন পর যাব। আচ্ছা। রিয়ার সাথে আদিত্যর আম্মু আব্বু চলে গেল। আদিত্য খাটে বসে থেকে কান্না করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ কান্না করে সন্ধ্যা হতেই আদিত্য ছাদে চলে যায়। ছাদে গিয়ে আকাশের দিকে এক নজরে তাকিয়ে থাকে। রাত 8টা বেজে যায়। আদিত্যকে বাসায় না দেখে আদিত্যর আম্মু ভেবে নেয় রিয়াদের বাসায় গেছে। আদিত্যর আম্মু রিয়াদের বাসায় গিয়ে রিয়াকে জিজ্ঞেস করে, রিয়া, আদিত্য পড়তে আসছে নাই? না তো, কেন? ওর রুমে তো খুঁজে পেলাম না, 8টা বেজে গেল, এখনো ওর রুমে আসলো না। আমি ভেবেছিলাম তোর কাছে পড়তে গিয়েছে। না, আমাদের এখানে ওই আসছে নাই। তুমি ছাদে দেখছো? তোমার ছেলে আবার ছাদে বসে থাকতে তো ভালো লাগে। না, দেখি নাই, বাট এ তো রাত পর্যন্ত তো থাকে না। আচ্ছা, আমি কল দিয়ে দেখি। রিয়া কয়েকবার কল দিল, রিং হয়ে যাচ্ছে। রিয়া আদিত্যর আম্মুকে নিয়ে যেতে নিবে তখনই আদিত্যর আম্মু রিয়ার হাত ধরে বলল, তুই কোথায় যাচ্ছিস? আদিত্য যেখানে গেছে ছেলে মানুষ, ওই চলে আসবে, তোকে কোথাও যেতে হবে না। তুই রুমে যা, পড়তে বস। কি ব্যাপার, তুই ওকে বাধা দিচ্ছিস কেন? আপু, রিয়া আসুক আমার সাথে। কিছু মনে করিস না, রিয়াকে দিয়ে একটু কাজ আছে, তুই দেখ।
আদিত্য হয়তো ছাদে বা অন্য কোনো রুমে আছে, ভালো করে দেখ, পেয়ে যাবি। আর না পাইলে পুলিশের কাছে যাস। রিয়া গিয়ে কি করবে বল? ওই কি জাদু জানে যে ওই গিয়ে আদিত্যকে খুঁজে বের করবে? আদিত্যর আম্মু ওর খালামণির কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু আদিত্যর আম্মু কিছু বলল না। ওই বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে গেল। রিয়া রেগে ওর আম্মুকে বলল, তুমি খালামণির সাথে এমন ব্যবহার করলে কেন? খালামণি কতটা কষ্ট পাইলো? রিয়াকে সাথে সাথে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, আমার মুখের উপরে কথা বলিস? তোর সাহস তো কম না? শোন, তুই আজকে রাতের ভিতরে ঢাকা চলে যাবি। তোর এখানে থেকে কোনো লাভ নেই। কলেজে গিয়ে ক্লাস করবি আর ভালো করে পড়াশোনা কর। তুমি জানো আমি কলেজে যাব না, আমি শুধু পরীক্ষা দিতে যাব। আমার ক্লাস করার কোনো দরকার নেই। তা দরকার পড়বে কেন? ছোট ভাইয়ের সাথে প্রেম করতে পারবি না? তাই তো যাবি না? আমি কি বুঝি না? ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। আমার মেয়ে হয়ে খালাতো ভাইয়ের সাথে প্রেম করিস, তাও আবার নিজের ছোট ভাইয়ের মতো। এসব কি বলছো আম্মু? তোমার মাথা ঠিক আছে? আদিত্যর খালামণি রিয়াকে আবার ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে রিয়া গালে হাত দিয়ে ওর আম্মুর দিকে তাকাতেই ওর আম্মু বলল, কি বলছি বুঝতে পারছিস না? তুই হসপিটালে আদিত্যকে কি কি বলেছিলি আমি সব শুনে ফেলেছি। এখন বল আমি কি বলছি। শুনছো? ভালো হয়েছে। আমি আদিত্যকে ভালোবাসি। আদিত্যর খালামণি রিয়ার গলা চেপে ধরে বলে, তোর কি লজ্জা বলতে কিছুই নেই? কোন হিসাবে ছোট ভাইকে ভালোবাসিস? ওই তো আর মায়ের পেটের ভাই না যে ওকে ভালোবাসা যাবে না। ওই আমার খালাতো ভাই, আর ভালোবাসতে তো বয়স মানে না। চুপ কর বেয়াদব মেয়ে। তুই আর একটা কথা বললে জিব্বা কেটে দিব আমি। আমার মেয়ে হয়ে এত নির্লজ্জ হয়েছে, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। আজ থেকে তোকে যেন আদিত্যদের বাসায় আর যাও না দেখি। আমি 100 বার যাব। আমি আদিত্যকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে এক নজর না দেখলে আমার বুকের ভেতর কি চলে আমি জানি। আমি চাই আদিত্যকে বিয়ে করতে। তোমরা ভালোই ভালোই যদি মেনে নাও খুব ভালো, আর না হলে আমি আদিত্যকে নিয়ে গিয়ে কাজী অফিস থেকে বিয়ে করে চলে আসব। রিয়াকে থাপ্পড় মারতে লাগলো। তোকে আমি খুন করে ফেলবো, যা রুমে যা। রিয়া কান্না করতে করতে রুমে চলে গেল। আর এইদিকে আদিত্যর আম্মু রিয়াকে স্কুলের ব্যাপারে বলতে যেই ফিরে আসছে, নিজের বোনের মুখে কথা শুনে থমকে যায়। আদিত্যর আম্মু সবকিছু শুনে আর ভিতরে না গিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে আদিত্য ফ্রিজ থেকে পানি বের করে খাচ্ছে। আদিত্য, একটা কথা বলতো, কি আম্মু? তুই কাকে ভালোবাসোস, রাইসাকে নাকি রিয়াকে? আদিত্য ওর আম্মুর কথা শুনে চমকে গেল। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু এসব কি বলো? রিয়াকে আপুকে কেন আমি ভালোবাসতে যাব? ও আচ্ছা, তুই এতক্ষণ কই ছিলি? ছাদে ছিলাম। তুমি কই গেছিলে? আর হঠাৎ করে এই কথা কেন বলছো? না, এমনি বললাম। আচ্ছা আদিত্য, তুই আমাকে সত্যি করে বলবি তুই আসলে কাকে ভালোবাসোস? আম্মু আমি কাউকে ভালোবাসি না। তাহলে তুই রাইসার জন্য কান্না করছিলি কেন? আদিত্য কিছু না বলে চুপ হয়ে যায়। আদিত্যর আম্মু আদিত্যর কাছে গিয়ে আদিত্যর হাত তার মাথার উপরে হাত রেখে দিয়ে বলল, আমার মাথায় হাত দিয়ে এখন বল, রিয়া আর রাইসার মধ্যে আসল কাহিনী কি? কে কাকে ভালোবাসে? আমার থেকে কথা লুকাস না, আমাকে সব খুলে বল। আমি তোর মা, আমি শুনতে চাই। আমাকে মিথ্যে বলে তুই আমার মরা মুখ দেখবি? আম্মু কি পাগলামি করছো? হাত ছাড়ো। আমি তোমাকে সত্যিটা বলবো। তুমি প্রমিস করো আমাকে মারবে না। ওকে মারবো না, প্রমিস করলাম। এখন বল। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, তোমাকে যে ভালোবাসে তার সাথে সম্পর্ক রাখা উচিত, নাকি যাকে তুমি ভালোবাসো তার সাথে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা উচিত? যে আমাকে ভালোবাসে তার সাথে সম্পর্ক রাখবো। ও তা আমার কথার উত্তর দে, কে তোকে ভালোবাসে? আর তুই বা সত্যি করে কাকে ভালোবাসোস? আম্মু, আমি রাইসাকে ভালোবাসি, কিন্তু রাইসা আমাকে ভালোবাসে না। ওই রনিকে ভালোবাসে। ওরা প্ল্যান করে আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, কিন্তু আমি ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি। আম্মু, আমার এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে আম্মু। আদিত্য কথাটা বলে কান্না করতে লাগলো, আবার কিছুক্ষণ থেমে বলল, আর আম্মু, এইদিকে রিয়া আপু আমাকে ভালোবাসে, আমার জন্য সব করতে পারে, কিন্তু আমি তাকে বড় বোনের চোখে দেখি। কিন্তু উনি এইসব শুনতে রাজি না। উনি আমার সাথে সবসময় খালি দুষ্টুমি করে, যেটা আমার ভালো লাগে না। আম্মু, আমি ওনার সাথে এমন অবস্থায় আসছি যেখান থেকে চাইলে আমি কিছু করতে পারছি না। আমার মনে হয় আমার রিয়া আপুকে বিয়ে করা উচিত। কেন ওকে বিয়ে করা উচিত? কেন? কারণ আম্মু, আদিত্য কথাটা বলতে গিয়ে বলল না। আদিত্য কথা ঘুরিয়ে বলল, আচ্ছা আম্মু, আমার অনেক ঘুম পাচ্ছে। কি যেন বলতে চেয়ে থেমে গেলি কেন? কিছু না আম্মু, ঘুমাবো। গুড নাইট।
আদিত্য কথাটা বলে তাড়াতাড়ি করে উঠে চলে গেল। আদিত্যর আম্মু আদিত্যর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ ভেবে নিজের রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে শুয়ে থেকে ওর ফোনে রয়সার ছবি দেখতে লাগলো। আদিত্যর চোখ বেয়ে পানি পড়ছে, আদিত্যর চোখ বেয়ে পানি ঝরছে। আদিত্য চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করতে পারছে না। আদিত্য কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে সেটাই বুঝতে পারে নাই। আদিত্য সকালে উঠে নামাজ পড়ে বই নিয়ে পড়তে বসলো। পড়া শেষ করে ব্যাগ নিয়ে রিয়াদের বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যেতেই আদিত্যর আম্মু বলল, আদিত্য, কোথায় যাস? খালামণিদের বাসায়। আজ যেতে হবে না, 9টায় ট্রেন, তুই সিলেট যাবি তোর আব্বুর সাথে। সিলেট কেন আম্মু? তুমি না বললে ঢাকা আমাকে ভর্তি করে দিবে? তোর ফুপি ওইখানে থেকেই পড়াশোনা করবি। তোর ফুপির সাথে কথা হয়েছে রাতে। ও আচ্ছা, তাহলে রিয়া ম্যামকে বলে আসছি। লাগবে না, চল তোর সব কিছু গুছিয়ে দিই। আদিত্যর আম্মা আদিত্যকে নিয়ে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে আদিত্য লাগেজে ওর শার্ট প্যান্ট সবকিছু গুছিয়ে দিতে লাগলো। আদিত্যর আম্মু আদিত্যর দিকে তাকিয়ে বলল, আদিত্য শোন, তুইও সিম চেঞ্জ করে ফেলবি। আর শোন, তুই আর কোনোদিন রিয়ার সাথে কথা বলবি না, ওর সাথে ভুলেও কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না। আম্মু কি হয়েছে? তুমি গতকাল থেকে রিয়া আপুকে নিয়ে এত কথা বলছো কেন? আবার আজ বলছো তার সাথে কোনো যোগাযোগ না রাখতে। আসলে কি হয়েছে কত? কিছু হয় নাই, আমি যেটা বলছি ওটাই করিস। আমি যদি ভুলেও জানতে পারি তাহলে আদিত্য তুই আমার মরা মুখ দেখবি। আমি চাই না তোদের দুজনের জন্য আমার দুই বোনের মাঝে সমস্যা হোক। ওকে আম্মু, আমি সম্পর্ক রাখবো না। আচ্ছা, তুই তাহলে এখন নিচে চল, খাবার খেয়ে নিবি। আর হ্যাঁ শোন, বলো। নিজের যত্ন নিস, ফুপির কথা মতো চলবি, বেশি দুষ্টুমি করবি না। তুই যে তোর ফুপির বাসায় এটা কেউ যেন না জানে। কেন? যেটা বলতাছি তা কানে গেথে নে। আচ্ছা। আচ্ছা নিচে চল, খেয়ে নিবি। অত সকালে খেতে পারবো না, পরে খাবো আম্মু। এখনো তো 2 ঘন্টা বাকি আছে। এখন খেয়ে নিয়ে জার্নি করে মজা পাবি। না না, এখন খাবো না। আচ্ছা না, আচ্ছা আম্মু, খালামণি খালু ম্যামের সাথে একটু দেখা করে আসছি। দরকার নাই। আম্মু যাই না, পড়ার নাম করে যাব, কাউকে বলবো না যে আমি চলে যাব। লাস্টবারের মতো যাই। না বলছি না। আদিত্য ওর আম্মুর কাছে অনেক বায়না ধরলো, পরে কিছু বলল না। আদিত্য ব্যাগ নিয়ে রিয়াদের বাসায় গেল। রিয়াদের কলিং বেল বাজতেই আদিত্যর খালু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। আদিত্য, এখন কেমন আছো? তুমি তো অসুস্থ হয়ে গিয়েছিলে শুনলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। খালামণি কই? রান্নাঘরে আসছে, ভিতরে আসো। আদিত্য ভিতরে ঢুকে রান্নাঘরে গিয়ে ওর খালামণিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, খালামণি কি করো? আজকে কিন্তু তোমার হাতে রান্না খেয়ে যাব। গতকালের কথা মনে পড়তেই আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, আজ হঠাৎ আমার রান্না খাবি, ব্যাপার কি? না, এমনি খেতে ইচ্ছে করছে। খালামণি আমার জন্য একটু বিরিয়ানি রান্না করে দিবে। এখন এসব করতে পারবো না, আমার হাতে সময় নেই। আদিত্যর কিছুটা খারাপ লাগলো। আদিত্য বুঝতে পারছে না আদিত্যর খালামণি এমনভাবে ওর সাথে কেন ব্যবহার করছে। আগে কিছু বললে সব কাজ রেখে ওইটা করে দিত, আর আজ বাহানা দেখাচ্ছে। আদিত্য তারপর বলল, খালামণি দাও না একটু রান্না করে। আর হয়তো বলতে নাও তো পারি, এমনও হতে পারে এইটাই তোমার হাতে শেষ খাওয়া আমার। আদিত্যর খালামণি কিছুটা বিরক্ত হয়ে বলল, উফ আদিত্য, যা তো এখান থেকে, বিরক্ত করিস না। আদিত্য ওর খালামণির কথা শুনে আর কিছু বলল না। আদিত্য রান্নাঘর থেকে বেরিয়ে আসলো, উপরের দিকে যেতে নিবে তখনই বলল, উপরে যাস না, তোর আপু ঢাকা চলে গেছে। কি? অত চমকে যাওয়ার কি হলো? রাতেই চলে গেছে, তুই বাসায় গিয়ে পড় যা। আদিত্যর খালু কিছু বলতে যাবে তখনই আদিত্যর খালামণি তার দিকে চোখ বড় বড় করে তাকায়। ম্যাম আমাকে একটু বলেও তো গেল না। কেন রে, তোকে কেন সবকিছু বলে যেতে হবে? তুই কে যে তোকে বলতে হবে? যা তো আদিত্য, বাসায় যা। খালামণি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারলে? ওকে, চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। চাইলে আর আমাকে পাবে না। আদিত্য কথাটা বলে চলে আসলো। আদিত্য বুঝতে পারছে না ওর খালামণি এমন ব্যবহার কেন করলো। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ওর বাসায় চলে গেল। আর এইদিকে ওর খালু ওর খালামণিকে বলল, কি ব্যাপার, তুমি আদিত্যকে মিথ্যা বললে কেন? রিয়া তো ঢাকায় যায় নাই, ওই তো ওর রুমেই আছে। আর তুমি আজ হঠাৎ ছেলের সাথে এমন ব্যবহার করলে কেন? আমার বোনের ছেলে, আমি তার সাথে কেমন ব্যবহার করব সেটা কি তোমার থেকে শুনে নিতে হবে নাকি? আমার ইচ্ছে হয়েছে, আমি ওর সাথে ওইভাবে কথা বলছি।
ব্যাপার কি বলো তো তুমি? এত রেগে আছো কেন? গতকাল থেকে দেখছি কি নিয়ে যেন চিন্তা করছো, আবার এখন দেখি কথায় কথায় ছেদ করে উঠছো। কেন উঠি সেটা তুমি বুঝবে না। শোনো, তোমার মেয়েকে আজই ঢাকায় দিয়ে আসবে। আমি চাই না আর ও এখানে থাকুক। কেন? ওইখানে থাকলে কি সমস্যা? আর এমনিতেও তো ও ক্লাস করে না, তার থেকে ভালো বাসায় থাকুক। আমার মেয়ে আমার চোখের সামনে থাকবে, এটাই অনেক। আমি আমার মেয়েকে আর ঢাকায় পাঠাবো না। ওইখানে গিয়ে কি খায় না খায়, মেয়েটা আমার একেবারে শুকিয়ে যাচ্ছে। এত চিন্তা করলে মেয়েকে ঢাকায় ভর্তি করে দিয়েছিলে কেন? শুনো, এসব কথা শুনতে চাই না। ওকে ঢাকায় দিয়ে আসবে মানে এইটাই আমার শেষ কথা। কথাটা বলে আদিত্যর খালামণি রান্নাঘরে চলে গেল। ওর খালু বুঝতে পারলো না ওর খালামণির কি হয়েছে। সে এইদিকে পাত্তা না দিয়ে খবরের কাগজ পড়তে লাগলো, আর এইদিকে আদিত্য বাসে গিয়ে কলিং বেল দিতেই ওর আম্মু দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আদিত্য মন খারাপ দেখে ওর আম্মু বলল, আদিত্য কি হয়েছে, মন খারাপ কেন? আম্মু, ম্যাম নাকি গতকাল রাতে ঢাকা গেছে চলে, আর একবার আমাদের বলেও গেল না। আর জানো আম্মু, খালামণি না, আজ আমার সাথে কেমনভাবে যেন কথা বলল। এই খালামণিকে চেনাই যাচ্ছে না। মন খারাপ করিস না। আচ্ছা তুই রেডি হয়ে আয়, তোর আব্বু রেডি হতে চলে গেছে। আদিত্য রুমে চলে গেল। তারপর আদিত্য ওর সব বইগুলো স্কুল ব্যাগে তুলে নিল। তারপর রেডি হতে চলে যায়। রেডি হয়ে এসে লাগেজ আর ব্যাগ কাঁধে নিয়ে চলে যেতে আসলো। ওর আব্বুর সাথে বসে খাবার খেয়ে ওর আম্মুর থেকে বিদায় নিল। আদিত্য বের হতেই ওর আম্মু কান্না করতে লাগলো। আদিত্য গাড়িতে উঠে ওর আব্বুর সাথে চলে যেতে লাগলো। আদিত্য রিয়াদের বাসার দিকে এক নজর তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য কেন জানি রিয়াকে মিস করছে। আদিত্য নিজেও বুঝতে পারছে না। আদিত্য যত দূর যেতে লাগলো পিছন থেকে রিয়াদের বাসার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য সামনের দিকে তাকিয়ে যেতে লাগলো। হঠাৎ করে স্কুলের দিকে চোখ যায়। রনি রাইসা দুজন একসাথে স্কুলে ঢুকলো। আদিত্য ওদের দেখে কাজ তুলে ফেললো। আদিত্য চোখ বন্ধ করে চলে যেতে লাগলো। স্টেশন পৌঁছে দেখে ট্রেন চলে এসেছে। আদিত্য ওর আব্বু ট্রেনে উঠে পড়লো। আর এদিকে রিয়া ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে ওর আম্মু বসে টিভি দেখছে। আম্মু, আদিত্য আসছে নাই আজ? এসেছিল, আমি ওকে বলেছি তুই ঢাকা চলে গেছিস, তাই চলে গেছে পরে। কি? তুমি আদিত্যকে মিথ্যা কেন বলছো? আমার ইচ্ছে হয়েছে তাই। আর তুই ওদের বাসায় আর যাবি না। আমি এখনই যাব। আমি বলেছি না, তুই আদিত্যদের বাসায় আর যাবি না। রিয়া যেতে নিলেই আদিত্যর খালামণি হাত ধরে টান দিতেই ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। রিয়া গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মেরে ফেললেও আমি ওই বাসায় যাব। আমাকে তুমি আদিত্যর থেকে আলাদা করতে পারবে না। চুপ কর, ভালোই ভালোই বাসার ভিতরে থাক। আর যদি ভালো না লাগে সোজা টাকা পাঠিয়ে দেব। লাভ নাই, আমি আবার চলে আসব। আম্মু, তুমি কেমন বুঝতে পারছো না? আমি আদিত্যকে ভালোবাসি আর আদিত্যকে ছাড়া বাঁচবো না। মোর বিমর গিয়ে না করেছে কে? তোর মতো বেহায়া মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। বেহায়া মেয়ে ছোট ভাইয়ের সাথে প্রেম করিস? রিয়া কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। আদিত্যর খালামণি বুয়াকে দিয়ে দরজা খুলালে দেখে আদিত্যর আম্মু এসেছে। আদিত্যর আম্মু রিয়াকে এই অবস্থায় দেখে বলল, আপু, রিয়াকে কেন মারছো? খালামণি, আদিত্য কোথায়? আমার আদিত্যর সাথে কথা বলার আছে। তোর আদিত্যের সাথে কোনো কথা নেই। আর সালমা শুন, আদিত্য যেন আমাদের বাসায় আর না আসে। আমি চাচ্ছি না তোর ছেলে আমাদের বাসায় আর আসুক। কেন? আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন আমি চাই না আদিত্য আমাদের বাসায় আসুক। পাড়ার লোকজন মন্দ কথা বলে। কই, আমি তো কোনোদিন শুনলাম না। যাই হোক আপু, তুমি যে জন্য বলছো চিন্তা করো না, আদিত্য আর আসবে না। রিয়ার হাত ছেড়ে দাও। আদিত্য আসবে না মানে? খালামণি আম্মুর কথা শুনবে না। আদিত্য আসবে আর 100 বার আসবে। আম্মু না করার কে? খালামণি, আদিত্য কোথায় বলো তো? জানি না, আদিত্যকে আর কেউ খুঁজে পাবে না। মানে? কিছু না আপু, রিয়াকে আর প্যারা নিতে হবে না। আদিত্য আর তোমার বাসায় আসবে না। মোট কথা, আদিত্য আর কারো বাসায় যাবে না। কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে গেল। রিয়া আদিত্যর আম্মুর পিছনে যেতে গেলে ওর আম্মু হাত ধরে ফেলে। রিয়া এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে দৌড়ে আদিত্যর আম্মুর কাছে চলে যায়। খালামণি, আদিত্য কোথায়? তুই আর আদিত্যর সম্পর্কে আমার কিছু জিজ্ঞেস করবি না। আদিত্য যেখানে আছে ভালো আছে। আর কখনো আদিত্য সম্পর্কে কোনো কথা তুলবি না। ভালো করে পড়াশোনার মনোযোগ দে আর আব্বু আম্মুর কথা মতো চলে। খালামণি, আমার তোমাকে কিছু বলার আছে। আমার শোনার সময় নাই। রিয়া আদিত্যর আম্মুর পিছন পিছন যেতে লাগলো, কিন্তু আদিত্যর আম্মু আর কিছু বলল না। রিয়া আদিত্যর বাসায় ঢুকে আদিত্যকে ডাকতে লাগলো।
পাগলের মতো সারা বাড়ি খুঁজতে লাগলো। কান্না করতে করতে নিচে এসে বলল, খালামণি আদিত্যকে তুমি কোথায় পাঠিয়ে দিয়েছো? ওর পড়াশোনার ক্ষতি হবে। আদিত্যর আম্মু আর কিছু বলতে যাবে তার আগেই রিয়ার আম্মু ট্রেনে বাসা থেকে নিয়ে চলে যায়। আদিত্যর আম্মু কান্না করতে লাগে। রিয়াকে নিয়ে গিয়ে বলল, তুই এখনই রেডি হ, তোকে এখানে রাখা যাবে না। কোথাও যেতে হবে না, তোমার পথের কাঁটা তো দূরে চলে গেছে, আর আমাকে সরিয়ে কি করবে? সেই তো চলে গেছে। রিয়া কথাটা বলে দূরে কান্না করতে করতে চলে গেল। রিয়ার আম্মু রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিয়া রুমে গিয়ে উপর হয়ে কান্না করতে লাগলো। আর এইদিকে আদিত্য ট্রেনে বসে থেকে বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে লাগলো। আদিত্য সিলেটে পৌঁছে যেতে যেতে একদিন লেগে গেল। সকাল 8টায় সিলেটে গিয়ে পৌঁছে গেল। আদিত্য আর ওর আম্মু নেমে পড়লো। আদিত্য নেমে কিছু দূর হেঁটে একটা সিম দোকান দেখে বলল, আব্বু, আমি সিম কিনতে বলেছিল, আমার কাছে তো এনআইডি কার্ড নাই। কিনতে হবে না, আমার ওয়ালেটে আছে কেনা। ও আচ্ছা। আদিত্য আর ওর আব্বু কিছু দূর যেতেই দেখে ওর ফুফাতো ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আদিত্য আর আদিত্যর আব্বুকে দেখে হাত নাড়ালো। ওর ফুফাতো ভাই রাকিবের কাছে গেল। আদিত্যকে জড়িয়ে ধরলে আদিত্য বলল, কেমন আসছি? ভালো, তুই কেমন আসছোস? আর তুই তো দেখি অনেক শুকিয়ে গেছোস। মামা, তুমি কেমন আসছো? এতক্ষণ পর তাহলে মামার দিকে চোখ পড়লো। আর বলো না, আদিত্যকে অনেকদিন পর দেখছি তো, তাই আর কি। আচ্ছা, তোমরা বসো। আদিত্য আর রাকিব সামনে বসলো। আদিত্যর আব্বু পিছনে বসলো। রাকিব ড্রাইভিং করতে লাগলো। আদিত্য দুষ্টুমি করে বলল, ড্রাইভিং করতে পারোস তো? না, পারি না। তোদের নিয়ে আজ উপরে যাব। চুপ, ড্রাইভিং এর সময় এত কথা কেন? আদিত্য আর রাকিব চুপ হয়ে গেল। রাকিব ড্রাইভিং করতেই মনোযোগ দিল। 3জন 20 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে গেল। বাসার সামনে নেমে আদিত্য ব্যাগ আর লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। বাসার ভিতরে ঢুকতেই আদিত্যর ফুপ্পি ওকে এসে জড়িয়ে ধরলো। আদিত্য ওর ফুপ্পির সাথে আর বাকি সদস্যর সাথে কুশল বিনিময় করে রাকিবের রুমে চলে গেল। রাকিবের রুমে যেতেই রাকিব বলল, এ আদিত্য, ব্যাপার কি করে? তোকে হঠাৎ করে মামা এখানে পাঠিয়ে দিল কে? পরে বলবো, এখন ফ্রেশ হতে দে। সারা রাত ঘুম হয় নাই, ঘুমাবো। সামনে থেকে সর। আদিত্য রাকিবকে সরিয়ে দিয়ে ওর লাগেজ থেকে সবকিছু বের করে আদিত্য রাকিবের আলমারি রেখে দিল। আদিত্য রাকিবের আলমারিতে রেখে দিল। তারপর একটা শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আদিত্য একেবারে গোসল করে এসেছে, একটা লম্বা ঘুম দিল। 10টা বাজলে রাকিবের ডাকে ঘুম ভাঙলো। এই শালা, উঠে। আর কত ঘুমাবি? আম্মু ডাকে, খাবার খাবি না নাকি? দূর, আর একটু ঘুমাতে দে। আর তোকে কতবার বলছি আমাকে শালা বলবি না? আমার কোনো বোন থাকলে তাও এক ব্যাপার হইতো, যে তাকে বিয়ে করবি সেই হিসেবে শালা বলছিস। তোর বোন লাগবে না, আমার গার্লফ্রেন্ড তোর বোন, তাই তুই আমার শালা হবি। তোকে ওর বোন না বানালে আবার তুই আমার গার্লফ্রেন্ডের পিছনে ঘুরঘুর করতে পারিস। আমার খেয়ে কাজ নাই। দূর, বুঝছি তুই আমাকে ঘুমাতে দিবি না। আদিত্যর কথা শুনে রাকিব হি 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 করে হাসছে। আদিত্য উঠে ফ্রেশ হয়ে এসেছে, রাকিবের সাথে নিচে যায়। নিচে গিয়ে খাবার খেয়ে আদিত্য রাকিবের সাথে বের হয়ে গেল। আদিত্য আর রাকিবের কিছু বন্ধুরা আড্ডা দিতে লাগলো। ওরা আড্ডা দেওয়া শেষ করে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে রাতের দিকে বাসায় গেল। 2জন এসেছে, আবার শুরু হয়ে গেছে। সারাদিন 2জন কই ছিলি? হ্যাঁ ফুপি, আমার কোনো দোষ নাই। রাকিবকে বললাম বাসায় যেতে, ওই তো আসছে না। যাক বাবা, সব দোষ আমার। আম্মু, আমি কাজে গেছিলাম, ওকে তো বলেছিলাম বাসায় চলে যেতে, ওই তো আমার পিছনে পিছনে থাকলো। আদিত্য ওর দিকে ভ্রু কুচকে বলে, কি আমি তোর পিছনে ঘুরছি? হ্যাঁ তো। তোকে তো আমি। আদিত্য কথাটা বলে রাকিবকে মারতে যাবে। রাকিব দৌড়ে রুমে চলে গেল, সাথে আদিত্যও গেল। আদিত্য আর রাকিব হাঁপাতে হাঁপাতে বলল, ওই, তুই সব সময় আমাকে ফাঁসিয়ে দেস কে? নিজেই তো বললি আরো সময় থাকি। হি হি হি, তোকে ফাঁসাতে ভালো লাগে। আচ্ছা শোন, পড়তে বসতে হবে। তুই পড় ভাই, আমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলি। ওকে, যা। আদিত্য ফ্রেশ হয়ে পড়তে বসলো। আর এদিকে ব্যালকনিতে রাকিবের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো। 9টার দিকে আদিত্যকে আর রাকিবকে ডাক পাঠালো। 2জন খাবার খেতে চলে যায়। খাবার খাওয়া শেষ করে 2জনে রুমে চলে আসছে। আচ্ছা আদিত্য, এখন বলতো কাহিনী কি? ঘুমাবো, অন্য এক সময় বলবো। সকালে তো স্কুলে যেতে হবে। মামির সাথে তো সারাদিনও কথা বললি না। সকালে উঠে বলবো। আদিত্য কথাগুলো বলে ঘুমিয়ে গেল। সকালে 2জনে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে আদিত্য আর রাকিব হাঁটতে বের হলো। 8টার দিকে বাসায় এসে 2জনে গোসল করে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে গেল। আদিত্য, আমি তাহলে চলে যাচ্ছি, আর তোমার সিমটা তোমার ফোনে তুলে দিয়েছি। তুমি তাহলে সাবধানে থেকো, আর 2জন দুষ্টামি কম করবে। আর তোমার ভর্তির সব ব্যবস্থা তোমার ফুফা করে দিয়েছে, আজ থেকে ক্লাস করতে পারবে। ও আচ্ছা।
আদিত্য ওর আব্বুকে বিদায় দিয়ে খাবার খেয়ে দুজনে স্কুলে চলে গেল। স্কুলে গিয়ে আদিত্যর কিছু ফ্রেন্ডস হলো। রাকিব একটা জিনিস খেয়াল করলো, আদিত্য মেয়েদের সাথে কথা বলছে না, শুধু ছেলেদের সাথে কথা বলছে। মেয়েরা কথা বলতে আসলে এড়িয়ে যেতে লাগলো। আদিত্য আবার স্যার আসলে ক্লাসে মনোযোগ দিল। টিফিনের সময় সবাই ভাগাভাগি করে খাবার খেয়ে আবার ক্লাস করতে থাকে। 4টার সময় ছুটি হলে দুজন সাইকেল নিয়ে চলে গেল। আদিত্য রাকিবের পিছনে বসে আছে। রাকিব হঠাৎ করে বলল, আচ্ছা আদিত্য, তুই তানজিলা রূপার সাথে কথা বললি না কেন? ওরা কতবার তোর সাথে কথা বলতে আসলো? আম্মু মেয়েদের সাথে মিশতে না করছে। কেন রে? এই আসল কাহিনী খুলে বলতো। চল চা বাগানের ওইখানে গিয়ে বসি। আদিত্য আর রাকিব চলে গেল। দুজন উপরে উঠে একটা বেঞ্চিতে বসে আদিত্য সবকিছু প্রথম দেখে খুলে বলল। রাকিব সব শুনে অবাক হয়ে গেল। কি বলছিস? এত কিছু হয়ে গেছে? আর তুই ওই মেয়েটাকে ছেড়ে কেন দিলি? আমি হলে ওই রনি আর রায়শাকে এমন অবস্থা করতাম, জীবনে কখনো অন্য কারোর সাথে এমন করার কথা ভাবতেও ভয় পেত। ছাড়, বাদ দে। আমি তো ওকে ভালোবাসি, আর ওই আমার সাথে এইটা করে যদি সুখ পেয়ে থাকে তাতে আমি অনেক খুশি। আমি তো ওকে ভালোবাসি। বাহ, কত ভালোবাসা! ভাই, তোর মতো এত মহান আমরা না। আর রিয়া আপু তোকে তো তাহলে অনেক ভালোবাসে রে। আমার মনে হয় তোর রিয়া আপুকে ভালোবাসা উচিত। আরে তোর তো ভাগ্য ভালো, রিয়ার আপুর মতো এত স্মার্ট আর এত সুন্দরী একটা মেয়ে তোকে পাগলের মতো ভালোবাসে। আমাকে যদি বলতো, আমি তো সোজা তার হাত ধরে তাকে বিয়ে করে ফেলতাম। ইস, তুই কত বোকা রে! এত রোমান্টিক একটা বউ, তাও আবার সেক্সি একটা মেয়ে। আদিত্য রেগে গিয়ে রাকিবের গলা চেপে ধরে বলল, ফালতু কথা বলবি না। রিয়ার নামে আর একটা কথা বলবি না। রাকিব হাত সরিয়ে দিয়ে হাসতে লাগলো, জোরে জোরে বলল, শোন আদিত্য, তুই রাশাকে না, রিয়া আপুকে ভালোবাসিস। চুপ, ফালতু কথা বলবি না। আমি ওনাকে সম্মান করি, ওনাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। আমি রাইসাকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসতে পারবো না। এখন বাসায় চল। আচ্ছা চল যাই, আম্মু রেগে যাবে, অনেক সময় হয়ে গেছে। রাকিব আর আদিত্য দুজন বাসার দিকে রওনা দিল। আদিত্য সারা রাস্তা রিয়ার কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য আর রাকিব বাসায় গিয়ে দুজন মিলে ফ্রেশ হয়ে নিল। আদিত্য ফোন হাতে নিয়ে ওর আম্মুকে কল দিল। ভালো। আম্মু তুমি কেমন আছো? ভালো। কি করিস? বসে আছি। আদিত্য আর ওর আম্মু কথা বলছিল, তখন রাকিব এসে বলল, আদিত্য চল, বাইরে যাব। ওরা ফোন দিয়েছে, সবাই এসেছে। আচ্ছা আম্মু, আমি বাহিরে যাব, পরে কথা হবে। আদিত্য কল কেটে দিয়ে রাকিবের সাথে চলে গেল। ওদের সাথে ক্রিকেট খেলে 6টার দিকে বাসায় আসলো। দুজনে ফ্রেশ হয়ে পড়তে বসে। পড়ার ভিতরে রাকিবের চাচাতো বোন টিয়া এসে বলল, আদিত্য কেমন আছো? কবে এসেছো? ভালো, আসছি, গতকাল এসেছি। তুমি কেমন আছো? ভালো, আসছি। দুজনেই পড়াশোনা করছো, খুব ভালো। জি। এই রাকিব, কোচিংয়ে যাবি নাকি? আগামীকাল থেকে যাব। তুই এখানে কি করিস রে পেতনি? তোকে না বলছি আমাদের বাসায় আসবি না? একবার আসবো। এটা আমার চাচুর বাসা, তুই বল আর কি। এই, এভাবে কথা বলছিস কেন? বলবো না কে? ওই আমার গার্লফ্রেন্ডকে বলছে আমি নাকি সিগারেট খাই ছাদে বসে প্রতিদিন, আর কত কিছু বলেছিল। আমাদের প্রায় ব্রেকআপ হয়ে যাচ্ছিল। একেবারে ফাজিল মেয়ে ওই। ঠিকই তো বলছি, মিথ্যা কই বলছি? হ, তুই তো সেই দিন দেখলাম গাঁজা খাইলি। আদিত্য কথা বলে টিয়া আর ওই হাসতে লাগলো। আর রাকিব রেগে ফুলে আদিত্যকে মারতে গেলে টিয়া বলে, ছোট আম্মুকে ডাক দিব নাকি? চুপ কর ফাজিল, যা এখান থেকে। আমাদের বাসায় আবার কেন এসেছিস? তোকে বিয়ে করতে এসেছি, করবি বিয়ে? তোর মতো পেতনিকে কে বিয়ে করবে? যা এখান থেকে। দেখি আবার এই পেতনির জামাই যেন হয়ে যাস না। তা আদিত্য, চলো আমাদের বাসায়। অন্য একদিন যাব, আজ যাব না। এই ছাদে যাবি? পড়া পাতে অনেক পড়ছস। ওয়েট, আমি যাব। আমার ওনার সাথে কথা আছে। আদিত্য চল, ভালো লাগবে, আয়। তিনজন পরে ছাদে চলে গেল। রাকিব এক কানিতে বসে গিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো। আর আদিত্য আর টিয়া তুলনায় বসে ঠুলতে লাগলো। আর টিয়া আদিত্যকে বলল, তা আদিত্য, তুমি এখনো কি সেই মায়ের আঁচল ধরে থাকো, নাকি এখন একটু পরিবর্তন হয়েছে? তোমার গার্লফ্রেন্ড নেই? ধুর, কি বলো? আরে লজ্জা পাও কেন? বলো, আছে নাকি? না, নাই। তোমার বয়ফ্রেন্ড আসছে? না। ও, তা তোমার চাচাতো ভাই প্রেম করে, তুমি আবার করো না কেন? প্রেম করতাম, এখন করি না। প্রেম করলে খালি ধোঁকা, মিথ্যা, অবহেলা এইসব আর সহ্য হয় না, তাই ওইসব থেকেই দূরে আসছি।
ও আচ্ছা, তা পড়াশোনা কেমন চলছে তোমার? এই তো আসছে মোটামুটি। আদিত্য আর টিয়া টুকটাক কথা বলতে লাগলো। টিয়াকে ডাক দিলে টিয়া চলে যায়। আদিত্য আকাশের দিকে তাকিয়ে রাইসার সাথে থাকা সময়গুলো ভাবতে লাগলো। কিন্তু রাইসার কথা যতবার ভাবতে চায় ততবার আদিত্য রিয়ার কথা ভেবে যায়। আদিত্য বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে এইসব। আদিত্য চোখ বন্ধ করে ভাবতে লাগলো। তখনই রাকিব আদিত্যর কাঁধে হাত রাখতেই আদিত্য বলে উঠল, উফ ম্যাম, ছাড়েন তো, ভালো লাগছে না। কি ম্যাম কে রে? রাকিবের কণ্ঠ পেয়ে আদিত্যর সাথে সাথে চোখ খুলে বলল, ও তুই? আমি ভাবছি রিয়া আপু। দেখছোস, আমি বলছি না তুই রিয়া আপুকে ভালোবাসিস? তাকে নিয়ে এখন কল্পনাও করা শুরু করছিস। আরে ধুর, ওইসব কিছুই না। আচ্ছা নিচে চল। আদিত্য আর রাকিব নিচে চলে গেল। দুজনে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে যায়। এভাবে 8 মাস কেটে গেল। আদিত্য সকালে ঘুম থেকে উঠে রাকিবকে দেখে ওই কান্না করছে। আদিত্য উঠে বলল, এই রাকিব, কি হয়েছে? কান্না করিস কেন? আদিত্য, বিশ্বাস কর, আমি রায়মাকে অনেক ভালোবাসি। রায়মা আমার সাথে এমন কিভাবে করতে পারলো? কি হয়েছে খুলে বল। রায়মা অন্য একটা ছেলের সাথে রিলেশন করে। আমি ওকে ফেক আইডি দিয়ে কথা বলি ওর সাথে। আর বিশ্বাস কর, রায়সর বয়ফ্রেন্ড ছবি হিসেবে রাতুলের পিক দিয়েছে, যাকে ওই চাচাতো ভাই হিসেবে বলেছিল। আরও খোঁজ খবর নিয়ে বুঝলাম রায়মা এতদিন আমার সাথে কথা বলতো শুধুমাত্র টাকার লোভে। প্রতিদিন ওকে গিফট দেয়, শপিং করে দেয়। এই জন্য এতদিন আমার সাথে সম্পর্ক ছিল। আমি নাকি ওর টাকার মেশিন। তুই কিভাবে জানলি? এমন তো হতে পারে ওই তোর সাথে মজা করছে। না রে, মজা করছে না। আমি সকালে একটা হাঁটতে গেছিলাম, তখন আমি রাইমা আর ওর বান্ধবীর কথা শুনে ফেলি। আদিত্য, আমি ওকে খুব ভালোবাসি রে, ওকে ছাড়া আমি বাঁচবো না। ধুর, কি বলিস? বাঁচবি না? এটা কোনো কথা? শোন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, তাই এইসব নিয়ে চিন্তা করে নিজের ক্ষতি করিস না। শোন, তোকে একটা কথা বলি, তোর চাচাতো বোন তোকে অসম্ভব ভালোবাসে। কি এইসব কি বলিস? আমায় রায়সার ঠকাইছে, আর সেখানে তুই আমাকে কি ভালোবাসে তার কথা বলতে শুরু করছিস? বলার কারণ আছে। আমার মনে হয় রাইসা গেছে ভালোই হয়েছে। টিয়া তোকে অনেক ভালোবাসে। টিয়া আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। আমি ওর সব কিছু জানি। আর যেইটাতে আমার মনে হয় যে তোকে ভালোবাসে তাকে তোর কাছে টেনে নেওয়া উচিত। রাইমাকে ভুলে যা, টিয়াকে ভালোবাসে, দেখিস সুখে থাকবি। তুই ওর সাথে রিলেশনশিপে ছিলি, তাই আর কিছু বলি না। তাই নাকি? তাহলে তুই নিজে কেন রিয়া আপুকে ভালোবাসতে পারিস না? কেন রেশাকে ফেলতে পারিস না? তুইও তো পারোস রিয়া আপুকে কাছে টেনে নিতে। এভাবে আপুকে কেন কষ্ট দিচ্ছিস? আমি অনেক ভেবে দেখেছি। হ্যাঁ, আমি তাকে নিজের জীবন সঙ্গী করে নিব। পরীক্ষা শেষ করে বাসায় চলে যাব। সত্যি বাসায় যাবি পরীক্ষা শেষ করে? হ্যাঁ, আর তো মাত্র 3টা পরীক্ষা আছে, এই 3টা দিয়ে চলে যাব। আচ্ছা তুই তাহলে ভেবে দেখিস। আচ্ছা আমি ফ্রেশ হয়ে নেই, একটু রিভাইজ দিব। আচ্ছা যা। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে পড়া শেষ করে খাবার খেয়ে রাকিব, আদিত্য, ফুপ্পি আর আদিত্য সব 3জন মিলে চলে গেল। এভাবে 3টা পরীক্ষা শেষ হয়ে গেল। আদিত্য আর টিয়া ও রাকিব ছাদে বসে আছে। আদিত্য রাকিব আর টিয়ার মধ্যে থেকে উঠে বলল, টিয়া আর রাকিব, তোরা দুজন একটু সহজভাবে নে, আর এইভাবে চুপচাপ না থেকে কথা বল। আমি কি কথা বলবো? তোমার ভাইকে বলো কিছু বলতে। আর সব সময় তো আমার সাথে ঝগড়া ছাড়া কথা বলতে পারে না। আমাকে কিছু সময় দে। যত ইচ্ছে সময় নাও গো, আমি গেলাম। কথাটা বলে টিয়া চলে যেতে নেবে, তখনই রাকিব হাত ধরে বলে, কোথায় যাচ্ছিস? সরি, মানে কোথায় যাও? কই যাবো? বাসায় যাবো। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? জানি না। ধুর, এটা কি ধরনের কথা? রাকিব, ওকে প্রপোজ কর। আর শোন, আমি এখন চলে যাব, তাড়াতাড়ি কর। রাকিব কিছুক্ষণ ভেবে হাঁটু বেড়ে বসে পকেট থেকে একটা রিং বের করে প্রপোজ করে দিল। টিয়া অনেক খুশি হয়ে রাকিবকে জড়িয়ে ধরল। আদিত্য চোখ দিতেই রাকিবও জড়িয়ে ধরে। টিয়া রাকিবকে ছেড়ে দিয়ে বলল, ধন্যবাদ তোমাকে। আরে ধুর, কি ধন্যবাদ কেন দিচ্ছ? আমি তোমার বন্ধু ভাই, আর আমি তোমার ভালোবাসাকে পাওয়া দিব না তো কি করব? আচ্ছা দুইজন তাহলে প্রেম চালিয়ে যাও। ও টিয়া, তুমি চাইলে কিন্তু আমাদের সাথে যেতে পারো।
আমি কিভাবে যাব? আম্মু কি যেতে দিবে? আম্মু তোমাকে নিয়ে যাবে। আম্মু তো টিকিট কেটেছে তোমার জন্য, আর তোমার আম্মু রাজি হয়ে গেছে। আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম, কিন্তু অন্য কথা বলে দিয়েছি। বদমাইশ, আমাকে আগে কেন বলো নাই? আমি এখন রেডি হব নাকি ব্যাগ গুছাবো? উফ, এখনো 1 ঘন্টা সময় আছে। তুমি যাও, রেডি হয়ে আসো। এখন চুপ করে সবাই যাবি নাকি না? আরে চল। রাকিব কথাটা বলে তিনজন নিচে নেমে আসলো। আদিত্য আর রাকিব রুমে চলে গেল, আর টিয়া ওর বাসায় চলে গেল। আদিত্য আর রাকিব সব গুছিয়ে নিয়ে দুজন রেডি হয়ে নিচে চলে গেল। আদিত্যর ফুপ্পি ফুপ্পা দুজনে গাড়িতে গিয়ে বসতে বলে। আদিত্য আর রাকিব চলে যায়। গাড়িতে বসলে কিছুক্ষণ পর ওর ফুপ্পা ফুপ্পি চলে আসলো। চারজন গাড়িতে করে চলে যেতে লাগলো। টিয়াদের বাসার কাছে গাড়ি থামালে টিয়া গাড়িতে উঠে বসলো। আদিত্য আর রাকিবের মধ্যে বসলো। রাকিবের দিকে টিয়া একটু ঘেসে বসলে রাকিব রেগে যায়। রাকিব আস্তে আস্তে বলল, কি রে শালা, তুই আমার বউয়ের থেকে আর একটু দূরে বস। চুপ কর, আমার বান্ধবী হয়, আমি ওর কাছে আরো ঘেসে বসবো। দুজন কি শুরু করলে? তুমি আমার এই সাইডে এসে বসো। না, এখানে বসবে। এই কি হচ্ছে এইসব? তিনজন এত কি আস্তে আস্তে কথা বলিস তোরা? তেমন কিছু না আম্মু, তুমি আমাদের দিকে এটাও নজর দাও কে? পিছন থেকে ফিসফিস করবি না তো। ওকে। আদিত্যের দিকে রাকিব লুক নিয়ে তাকাতেই আদিত্য মিটিংকে করে হাসছে। 20 মিনিট পর স্টেশনে চলে গেল। কিছুক্ষণ বসে থাকতেই পরে ট্রেন আসলে সবাই উঠে বসে। আদিত্য আর রাকিব জানালার কাছে বসার জন্য ঝগড়া শুরু করে দেয়। এই দুইটাকে নিয়ে আর পারি না। এই রাকিব এখানে এসেছে, বসে। না, আমি এখানে আসবো, তোমার ভাস্তাকে নিয়ে যাও। ওকে ওকে, আমি যাচ্ছি। আমি কি তোর মতো ঝগড়ুটে নাকি? রাকিব রেগে বলে। কিছু বলতে যাবে তার আগেই আদিত্য ওর ফুপ্পির পাশে বসে, আর এদিকে টিয়া আর রাকিব বসে থাকে। দুপুরের দিকে চারজন খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আদিত্যর ফোন বেজে উঠলে আদিত্য ওর আম্মু কল দেখে ধরে বলল, কেমন আছো আম্মু? ভালো, তোর পরীক্ষা শেষ হয় নাই এখনো? না আম্মু, কেন? ও আচ্ছা, আদিত্য পরীক্ষা শেষ হলে বাড়িতে চলে আসছিস তো? কেন আম্মু? কি রে, তুই কোথায় রে? ট্রেনের শব্দ পাচ্ছি। স্টেশন কাজে এসেছি তো তাই। আচ্ছা আম্মু, বাই। আদিত্য ফোনটা কেটে দিল। ওর ফুপ্পি ওকে জিজ্ঞাসা করলো, কি রে, মিথ্যা বলি কেন? সারপ্রাইজ দিব তাই। তুমি ঘুমাও নাই? ঘুম আসছে না রে। ও আচ্ছা। আদিত্য আর ওর ফুপির সাথে টুকটাক কথা বলতে লাগলো। আদিত্য বাসায় যেতে যেতে সকাল 8টায় পৌঁছে গেল। আদিত্য একটা গাড়ি ভাড়া করে চারজনে চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিয়ে ওর কাজের বুয়া দরজা খুলে দিল। চারজন ঢুকে পড়তেই দেখে আদিত্যর আব্বু বসে থেকে খবরের কাগজ পড়ছে। আদিত্যকে দেখে ওর আম্মুকে ডাকতে লাগে। আদিত্যর আম্মু বিরক্ত ভাব নিয়ে এসে আদিত্যকে দেখে চমকে যায়। আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই এসেছিস কতদিন ধরে? তোকে সামনে থেকে দেখি না। তুই না বলে তোর পরীক্ষা শেষ হয় নাই? হিহি, তোমাকে সারপ্রাইজ দিলাম। কেমন দিলাম? ফাজিল ছেলে, অনেক বড় হয়ে গেছোস, এখন সারপ্রাইজও দিতে শিখে গেছোস। আমাকে ছাড়ো, পিছনে তাকাও। আরে বড় আপা, আপনারা রাকিব, টিনা কেমন আছোস? মামি তো আমাদের চোখেই দেখে না নিজের ছেলে পেয়ে। আরে পাকনা বুড়ি, কি বলে, এদিকে আয়। আপু ভাইয়া, আপনারা বসেন। আদিত্যর আম্মু আব্বুর সাথে আদিত্যর ফুপ্পি ফুপ্পা কিছুক্ষণ কথা বলে চলে গেল। আদিত্য আর রাকিব ওর রুমে চলে গেল। টিয়াকে একটা রুম দেখিয়ে দিল। আদিত্য পুরো রুম দেখে অবাক হয়ে গেল। আম্মু দেখো, আমার পুরো রুম কত সুন্দর করে গুছিয়ে রাখছে। আমার কেন জানি মনে হচ্ছে এই রুমে কেউ থাকে। আরে ধুর, আমার রুমে কে থাকবে? আচ্ছা, ফ্রেশ হয়ে নে, তারপর দুইজন মিলে রিয়া আপুর সাথে দেখা করব। আমি কিভাবে যাব? ওর সামনে যেতে তো আমার এখন শরম করছে। দূর রাখ, এখন চল। দুজন ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে সবাই একসাথে বসে খাবার খেতে লাগলো। তখন আদিত্য বলল, আম্মু তুমি কি জানতে নাকি আমি আসব? না, কেন? না মানে আমার রুম এত সুন্দর করে সাজিয়ে রাখছো। আমি রাখি না, রিয়া সব করছে। ওই তোর রুমে থাকতো, ও রিয়ার বিয়ে হয়ে গেছে। তোকে বলি নাই, কারণ তুই বিয়ের কথা শুনলে চলে আসতি। আদিত্য থমকে গেল। টিয়া আর রাকিব জোরে জোরে কাশতে লাগলো। আদিত্যর আম্মু ওদের পানি খেতে দিল। ওরা একসাথে বলে উঠলো, রিয়াপুর বিয়ে হয়েছে? মানে কবে হয়েছে? 3 মাস আগে বিয়ে হয়েছে। কিন্তু কিন্তু কি মামি? আর রিয়াপু এই বিয়ে করলে কি হবে? আম্মু আমার ক্ষুধা নাই, আমি একটু বাহিরে যাব। অনেকদিন ধরে ফ্রেন্ডের সাথে দেখা হয় না। খাবারটা পুরো খেয়ে যা। কি খাইলি? ক্ষুধা নাই। আদিত্য কথাটা বলে উঠে চলে গেল। আদিত্য খাটের উপরে বসে কান্না করতে লাগলো। আদিত্য মনে মনে বলতে লাগলো,
এ আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? আমি যাকে ভালোবাসতে যাই সেই কেন আমার থেকে দূরে চলে যায়? আল্লাহ, আমার কপালে কি সুখ বলে কোনো কথা নাই? শুধু কি সারা জীবন মানুষের ধোঁকা নিয়ে বাঁচতে হবে? আর রিয়ানা আমাকে ভালোবাসে, এত আমার জন্য পাগল, তারপরও কিভাবে অন্য কাউকে বিয়ে করে নিতে পারলো? এই তার ভালোবাসা? তার দোষ দিয়ে কি করব? আমি তো তার কোনো খোঁজ খবর রাখি নাই, তার সাথে কথাও বলি নাই, না যোগাযোগ করছি তার সাথে। হয়তো সেই ভেবে নিয়েছে আমি তাকে একটুও ভালোবাসি না। যাই হোক, আল্লাহ তুমি আমার রিয়াকে সুখে রেখো। কথাগুলো বলতে বলতে কান্নাই ভেঙে পড়লো। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে সাইকেলটা বের করে তেল দিয়ে পরিষ্কার করে সাইকেল নিয়ে বের হলো। আদিত্য সোজা ওর স্কুলের ফ্রেন্ডসদের আড্ডাখানায় চলে গেল, যেখানে কোনোদিনও যায় নাই। সেখানে গিয়ে সবাইকে আদিত্যকে দেখে কান্না করে দেয়। সবাই আদিত্যকে জড়িয়ে ধরে ওর সাথে কথা বলতে থাকে। আদিত্য ওদের সাথে কথা বলতে বলতে জানতে পারলো রাইসা অনেক অসুস্থ। আদিত্য কিছু না ভেবে ওদের বাসায় যায়। আদিত্যকে দেখে রাইসার আম্মুকে অবাক হয়ে যায়। আদিত্য তার সাথে কিছুক্ষণ কথা বলে রাইসার রুমে চলে যায়। রাইসার রুমে গিয়ে বলল, আসবো? রাইসা আদিত্যর কণ্ঠ শুনে অনেকটা অবাক হয়ে যায়। রাইসা খাটের উপরে শোয়া অবস্থায় চোখ খুলে দেখে আদিত্য। রাইসা কান্না করে দেয়। রাইসা বলে, আদিত্য তুমি এখানে কেমন আছো আদিত্য? ভালো আছি, তোমার এই অবস্থা কেন? আদিত্য এখানে এসে বসো। আদিত্য আমি একবার তোমার ছুঁয়ে দেখতে চাই। আদিত্য রাইসার কাছে যেতেই রাইসা আদিত্যর হাত ধরে কান্না করতে লাগলো। কি ব্যাপার, কান্না করছো কেন? আদিত্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আদিত্য আজ তোমার সাথে অন্যায় করে আমার পাপের শাস্তি আজ পেয়ে গেছি আমি। আরে ধর, কি বলো? আমি তোমার ক্ষতি কোনোদিন চাই নাই। আচ্ছা, তোমার এই অবস্থা কেন? আদিত্য তুমি আগে আমায় ক্ষমা করে দাও প্লিজ। আদিত্য আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি, তারপর তোমার 2 হাত জোর করে বলছি আমায় ক্ষমা করে দাও। আমি আর নিতে পারছি না, আমার না খুব কষ্ট হচ্ছে আদিত্য। রাইসা, আমার তোমার উপরে কোনো অভিযোগ রাগ কোনোটাই নাই। তুমি বারবার আমার কাছে ক্ষমা চাও না। যাই হোক, রনি আসছে নাই, তোমার এই অবস্থা। ওই জানোয়ারের কথা আমার সামনে বলো না। ওই জানোয়ারের জন্য আমার সত্যিকারের কোনো ভালোবাসার মানুষটাকে অবহেলা করেছি, অপমান করেছি আমি। কে তোমার সত্যিকারের ভালোবাসা? তুমি আমায় এত ভালোবাসতে, আর ওই জানোয়ারের মিথ্যে ভালোবাসায় আমি পাগল ছিলাম। কি হয়েছে? ওকে বকা দিচ্ছ কেন? আজ আমাকে যে এই অবস্থায় দেখছো সব ওই জানোয়ারের জন্য। মানে কিভাবে? তোমাকে যখন আমি অপমান করে সব কিছু শেষ করে দিই, তার 10 দিন অনেক ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে রনির ব্যবহার চেঞ্জ হতে শুরু করলো। ও আমায় ইগনোর করতে শুরু করলো। আমি কথা বলতে গেলে অন্য মেয়ের সাথে কথা বলতে চায়। আস্তে আস্তে আমার প্রতি ওর অবহেলা বাড়তে থাকে। ওই অন্য মেয়েকে নিয়ে এসেছে বলো। ও আমাকে নাকি ভালোবাসে না। যে মেয়ে অন্য কারোর সাথে প্রেম করতে পারে সেই মেয়ে ভালো হতে পারে। ওই আমায় তোমার সাথে প্রেম করতে বাধ্য করে। আর দিন শেষে ও আমার মিথ্যে অপবাদ দিয়ে দূরে সরিয়ে দিল। আমি তোমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার এত ভালোবাসা কেউ তোমার সাথে অভিনয় করে। সবই কপাল। যাই হোক, নিজের যত্ন নিও। ওর কথা ভুলে গিয়ে নিজের যত্ন নেওয়া শুরু করো। আত্মহত্যা কখনো কোনো কিছু সমাধান হয় না। আর কখনো আত্মহত্যা করতে যেও না। সুস্থ হয়ে যাও, ভালো থাকো। আদিত্য রাইসার হাত ছেড়ে দিয়ে হাঁটতে লাগলো। রাইসা কান্না করতে করতে বলল, আদিত্য তুমি আমাকে ফিরিয়ে নাও না, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। ভুল মানুষ একবার করে, বারবার না। আর আমি অন্য কাউকে ভালোবাসি। ভালো থাকো। আদিত্য রাইসার আম্মুর থেকে বিদায় নিয়ে সাইকেল নিয়ে যেতে লাগলো। দুপুরের দিকে বাসার দিকে রওনা দেয়। আদিত্যের মনের ভিতরে অনেক শান্তি লাগছে, কিন্তু রিয়ার কথা মনে হলে মনটা খারাপ হয়ে গেল। আদিত্য বাসার ভিতরে যেতেই রাকিব বলল, সারাদিন কই ছিলি? পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা করতে। রিয়াকের সাথে দেখা করবি না? উনি তো শ্বশুর বাড়িতে। না, বাড়িতে এসেছিস, চল। আদিত্যকে টেনে রাকিব আর টিয়া নিয়ে যেতে লাগলো। আদিত্য রিয়াদের বাসায় ঢুকে ওর খালামুনিকে সালাম দেয়। ওর খালামুনি আদিত্যকে জড়িয়ে ধরে বলল, কি রে বাপ, তুই আমার উপরে রাগ করে আছিস? সেদিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দে। খালামণি, আমি তোমার উপরে কখনো রাগ করি নাই। কেমন আছো তুমি? খালু অফিসে নাকি? হ্যাঁ। ও আচ্ছা। আবার খেয়েছিস? না মানে। আদিত্যর খালামুনি আদিত্যকে আর রাকিব টিয়াকে নিয়ে গিয়ে খাইতে দেয়। আদিত্য খেতে না চাইলে জোর করে খাওয়া দেয়। অনেকদিন পর খালামুনির হাতে খেতে পেরে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আদিত্যর চোখে পানি মুছে দিতে দিতে বলল খালামুনি, কি রে বাপ, কান্না করছিস কেন? অনেকদিন পর তোমার হাতে খেতে পারছি, তাই আনন্দে
চোখের পানি চলে আসলো। অনেক অনেক মিস করছি তোমার আড্ডা। তাহলে কেন আসছিস না? আমি জানি নাই আমি আসি, তাই আসি নাই। একেবারে পরীক্ষা দিয়ে আসতে বলেছিল। তাই বলে একবারও আসবি না? আচ্ছা রিয়া আর কই? ও রুমে আছে। দুলাভাই আসছে নাকি? যা রুমে। আদিত্য খাওয়া শেষ করে তিনজন রিয়ার রুমের সামনে গিয়ে আদিত্য থেমে গেল। আদিত্য ভিতরে যেতে সাহস পেল না। টিয়া ভিতরে ঢুকতেই রাকিব ঢুকলো। টিয়া আর রাকিবকে বসতে বলে। আমরা বসবো না আপু, আদিত্য এসেছে। কোথায় ওই? কিরে ভিতরে আয়। আদিত্য আস্তে আস্তে ভিতরে ঢুকলো। আদিত্য রিয়ার দিকে তাকাতে পারছে না। রিয়া আদিত্যকে বলল, কেমন আছো? আদিত্য মাথা নিচের দিকে তাকিয়ে বলল, ভালো, আপনি? এই তো ভালো আছি। বসো। রাকিব, আমরা বাইরে যাই, ওরা কথা বলুক। আদিত্য আর রিয়াকে রেখে ওরা দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। আদিত্য ওদের বলতে লাগলো, রাকিব দরজা খোল, কি করছিস? রাকিব দরজা খোল বলছি। আরে এত লজ্জা পাস না তো, কথা বল, আমরা বাইরে আসছি। আদিত্য কিছু বলতেই সামনের দিকে তাকাতে যাবে, সাথে সাথে রিয়া দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এতদিন আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারলে আদিত্য? তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরে কিভাবে আমাকে একা রেখে চলে গেলে? আমার প্রতিটা সময় কেমন গেছে তোমার কোনো ধারণা আছে? আমার সাথে কেন এমন হলো আদিত্য? আমি তো কোনো ভুল করি নাই। আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম। আমার কি এটাই অপরাধ ছিল? ম্যাম কি করছেন? আমাকে ছাড়েন। এখন এভাবে ধরলে আপনার স্বামী জানলে আপনাকে ভুল বুঝবে। আমাকে ছাড়েন বলছি। ও হ্যাঁ, তাই তো আমি তখন অন্য কারণ। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে দেখতে পায় আদিত্যর চোখে পানি। আদিত্যর সাথে সাথে চোখ মুছে ফেললো। আদিত্য হাসি দিয়ে রিয়াকে কিছু বলতে যাবে, আদিত্যর চোখ রিয়ার পেটের দিকে গেল। আদিত্য অবাক হয়ে গেল। 1 মাস বিয়ের পরে বাচ্চা হয়? হ্যাঁ। আমি তো এটা আগে জানতাম না। যাই হোক, শুভকামনা রইল। যাক, মামা হয়ে যাচ্ছি তাহলে। হ্যাঁ। আদিত্যর বুকটা ফেটে যেতে লাগলো, কিন্তু রিয়ার সামনে হাসি মুখে কথা বলতে লাগলো। আদিত্যর চোখের পানিগুলো টলমল করতে লাগলো। রিয়া আদিত্যকে বলল, তা পরীক্ষা কেমন দিয়েছো? আলহামদুলিল্লাহ। তা বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাজ আছে, আমি বাসায় যাব। না, কোথাও যেতে পারবে না। অনেকদিন পর দেখা হলো, আমাদের অনেক গল্প জমে আছে। আর শোনার আসছে তো তোমার কোনো গার্লফ্রেন্ড হয় নাই। আসছে। আরেকটা মেয়েকে পছন্দ হয়েছে। রিয়া আদিত্যর কথা শুনে কিছুটা থমকে গেল। তারপর নিজেকে কন্ট্রোল করে খাটে দুজনে বসে বলল, বাহ, তাই নাকি? আমাকে দেখালেন না তো তোমার গার্লফ্রেন্ডকে। অন্য একদিন দেখাবো। ফোনটা বাসায় আসছে। ও আচ্ছা, বসো না কেন, দাঁড়িয়ে থাকবে নাকি? রিয়া টান দিয়ে আদিত্যকে বসিয়ে দিল। আদিত্যকে বসিয়ে দিয়ে বলল, তোমার দুলাভাইকে নিয়ে আর পারি? সারাদিন খালি দুষ্টুমি করে। এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল, সবসময় খালি দুষ্টুমি করে। আপনাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে ভালোবাসে। ধন্যবাদ আদিত্য, তুমি চলে গেছিলে বলে আজ ওকে আমি স্বামী হিসেবে পেয়েছি। আমি সত্যিই লাকি ওকে স্বামী হিসেবে পেয়ে। ও অনেক কেয়ারিং। বাহ, তাহলে তো ভালোই হইলো। আপনার মনের মতো স্বামী পাইছেন। তা তোমার গার্লফ্রেন্ড কেমন? হ্যাঁ, ওই আমাকে অনেক ভালোবাসে। আমার জন্য ওইসব করতে পারে। আমি ওকে নিয়ে অনেক সুখে আছি। আচ্ছা থাকেন, ওই কল দিবে আমাকে না পাইলে, পরে আবার অভিমান করবে। আদিত্য কথাটা বলে চলে গেল। আদিত্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। দরজা জোরে জোরে ধাক্কা দিতেই রাকিব দরজা খুলে দিল। আদিত্য দৌড়ে কান্না করতে করতে চলে গেল। রাকিব টিয়া ডাকলেও আদিত্য শুনলো না কারো কথা। রাকিব আর টিয়া হাসতে লাগলো। আপু কি বললে যে ওই এভাবে কান্না করতে চলে গেলে? কান্না করছে না ছাই, ওই অন্য কাউকে ভালোবাসে আর ওর গার্লফ্রেন্ড আছে। আমাকে বললো তার সাথে কথা বলার জন্য বাসায় চলে গেল। দুজন মিথ্যুক। আরে ওই কোনো মেয়ের সাথে তেমন মেশে না, শুধু টিয়ার সাথে কথা বলতে টুকটাক। তা তুমি কি বললে? কি আর বলবো, আমার স্বামী রোমান্টিক, আমাকে কত ভালোবাসে, আর 1 মাসে আমার বাচ্চা পেটে চলে আসছে। আদিত্য কি বোকা? তোমার বিয়ে হয়েছে এইটাই মাথায় নিয়ে বসে আসছে। একবার ভেবেও দেখে নাই যে 1 মাসে কখনোই বাবু হতে পারে না। আরো কষ্ট দিব, আমাকে কষ্ট দিয়েছে না, আরো কিছু কষ্ট দেই, তারপর বিয়ে করে একেবারে সারপ্রাইজ দিয়ে ওকে চমকিয়ে দিব। আবার বেশি করে ফেলো না,
ও মামিকে তাহলে বলি গা বিয়ের সব ব্যবস্থা করতে, কারণ এখন তো বুঝলে ওই তোমাকে কতটা ভালোবাসে। ইয়া মানে লজ্জা পাইছে আপু। দূর ফাজিল। তিনজনে হেসে উঠল আর আদিত্য বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারে নাই। আর এদিকে সবাই আদিত্যর দরজা ধাক্কাধাক্কি করছে। আদিত্য ঘুম ভাঙতেই দেখে দরজা একেবারে ভেঙে ফেলবে এমন অবস্থা। আদিত্য দরজা খুলতেই রিয়া আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ওই পাগল, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি? আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসি? তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার আগে নিজেকে শেষ করে দিব। তুই কি পাগল হয়ে গেছোস? আমাদের কথা একবারও ভাবলি না? তুই কিভাবে আত্মহত্যা করতে গেলি? একবার আমাদের কথা ভাবলি না? তোর কিছু হলে আমাদের কি হবে? আর তুই কি করে ভাবলি তোর ভালোবাসার মানুষটাকে অন্য কারো হাতে তুলে দেব? আদিত্য, তুই একবার তোর খালামণিকে বলতে পারতি যে তুই রিয়াকে ভালোবাসিস। আরে বাবা, আমরা তো সবাই তোদের মেনে নিয়েছি। তুই ভালোবাসিস কি না ওইটাই শুধু পরীক্ষা করার ছিল। আর তুই কিনা আত্মহত্যা করতে যাচ্ছিলি। আদিত্য যেন অবাক হয়ে সবার কথা শুনতে লাগলো। আদিত্যর আব্বু ঠাস করে থাপ্পড় মেরে কান্না করতে লাগলো। আদিত্য ওর আব্বুর কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, শক্ত করে জড়িয়ে ধরলো। আদিত্য ভাবতেও পারে নাই ওর আব্বু ওকে এত ভালোবাসে। আদিত্য ওর আব্বুকে ছেড়ে দিয়ে বলল, রিয়া, একটু বাইরে যাও তো, তোমরা সবাই বাইরে যাও তো, আমি একটা কথা বলবো। কি কথা? একটু দরজা বাইরে যাও। সবাই দরজার বাইরে যেতেই আদিত্য বলল, মানে তোমরা যা ভাবছো ওইসব কিছুই না, আসলে আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেছিলাম। আদিত্য কথাটা বলে জোরে জোরে হাসতে লাগলো। সাথে সবাই অবাক হয়ে বলল, কি তার মানে? মানে আপু, আমার দোষ নাই, ওকে অনেকবার ডাকছি শোনে নাই, এত ঘুমাইছিল মনে তো হইল মরছে। সবাই আদিত্যকে মারতে যাবে, সাথে সাথে আদিত্য দরজা বন্ধ করে ফেলে হাসতে লাগলো। রিয়া বলল, ওই কুত্তা, দরজা খুল বলছি। খুলবো না, যাই হোক একটা উপকার হয়েছে। তার মানে তুমি বিয়ে করো নাই? আদিত্য দরজা খুলে দেখে রিয়া রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আদিত্য দেখে কেউ নাই, সাথে সাথে রিয়াকে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসে। তারপর দরজা লাগিয়ে দিয়ে বলল, তার মানে তোমার বিয়ে হয় নাই? তুই আমার সাথে তখন নাটক করছো। ওয়েট, দেখাচ্ছি মজা। আদিত্য রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া সাইড কেটে বলল, এই ফাজিল, দুষ্টুমি করবে না, আমার পেটে কিন্তু অন্য কেউ আছে। আবার ফান করো। এই আসলে তো পেট ফোলা কেন? আমার পেটে বাচ্চা আছে তাই ফোলা। কিন্তু তোমার তো বিয়ে হয় নাই, তাহলে বাচ্চা কিভাবে আসলো? বিয়ে হয় নাই, বাট বিয়ে তো হয়ে যেত। শুধুমাত্র আমাদের সন্তানের জন্যই বেঁচে গেছি। মানে? ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক। তুই শাড়ি পরে নে এখনই, তোর আর রাফি বিয়ে, সবাই অপেক্ষা করছে তোর জন্য। আমি এই বিয়ে করতে পারবো না। আমি একটা কথা শুনতে চাই না। রিয়ার আম্মু কথাটা বলে ওর কাজিনসদেরকে ইশারা করে জোর করে কাপড় পরিয়ে দিতে। ওরা সবাই রিয়াকে সাজিয়ে নিচে জোর করে নিয়ে যায়। রিয়া কান্না করছে, আদিত্যর আম্মু আব্বু বসে আছে। তখনই রিয়া রাফিদের উদ্দেশ্যে বলে, ভাইয়া, মামি, মামা, আমাকে ক্ষমা করে দাও, আমি এই বিয়ে করতে পারবো না। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রিয়াকে সবাই জিজ্ঞেস করতে লাগে কেন বিয়ে করবে না। রিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি প্রেগনেন্ট। কি যাতা বলছিস এসব? ঠিক বলছি, আর এই যে আমার রিপোর্ট। রিয়া ওর ফোন বের করে পিকটা দেখালো প্রেগন্যান্সির। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। আদিত্যর খালামণি রিয়াকে ধরে মারতে লাগলো আর বলতে লাগলো, ছি, তুই এত দূরে এগিয়ে গেছিস? তুই এতটা নিচে কিভাবে নামলি? আর আদিত্য কিনাচ্ছি, এত ছোট ছেলে কিভাবে এত নিচে নেমে গেল? আদিত্যর দোষ নাই আম্মু, প্লিজ। আদিত্যকে কোনো দোষ দিবে না, যত দোষ সব আমার। আর ভাইয়া, মামা, মামি, আমি আদিত্য সন্তানের মা হতে যাচ্ছি, তাই আমাকে ক্ষমা করে দেন। রাফি ভাইকে বিয়ে করতে পারবো না। আপু থামো, আর একবারও আমার বৌমার গায়ে হাত তুলবে না, কারণ আমাদের বংশধর রিয়ার গর্ভে। তোর ছেলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করে পালিয়েছে, আর সেখানে কিনা বলিস তোদের বংশধরের কথা? আমি এই বাচ্চা রাখবো না। তুমি না রাখার কে? আমার সন্তানকে এই দুনিয়ার আলো দেখাবো আমি। আর আম্মু বারবার আদিত্যকে দোষ দিবে না। আদিত্য এসব কিছুই জানে না। আদিত্য আমাকে ভালোবাসে না, আমি আদিত্যকে ভালোবাসি। তাই আমি আদিত্যকে ব্ল্যাকমেইল করে এসব করছি, যাতে বাচ্চা হলে আদিত্য আমাকে ছেড়ে ওই মেয়েটার কাছে চলে যেতে না পারে। রিয়ার কথা শুনে আদিত্যর খালামণি ধরে মারতে লাগলো। তখনই ওর মামা মামি সবাইকে বুঝিয়ে চলে যায়।
রিয়াকে নিয়ে আদিত্যর আম্মু চলে আসে। রিয়া কথাগুলো বলে শেষ করতেই আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি বাবা হতে যাচ্ছি ইয়াহু। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি এই বয়সে বাবা হতে যাচ্ছি। দূর, আমি আনন্দ হতে পারছি না। বদমাইশ, এই বাচ্চার জন্য কতবার তোকে ঘুমের ওষুধ দিয়ে শারীরিক সম্পর্ক করতে হয়েছে। ইয়া, তার মানে তখন আমার ঘুম ধরতো এই কারণ তুমি ঘুমের মেডিসিন খাওয়াতে। তাহলে সেদিন কেন ঘুমের মেডিসিন না দিয়ে জোর করে করলে কেন? সেই দিন ছবি তুলে ব্ল্যাকমেল করে বিয়ে করতে চাইছিলাম। আর দুষ্টু মেয়েরে, যাই হোক, যাই করছো সব কিছুর জন্য ক্ষমা করে দিলাম। আমাদের বাবুর জন্য এখন একটা কাজ করো। কি কাজ? এই ঠোঁটটা খেতে দাও, অনেক দিন ধরে খাই না। আদিত্য যখনই রিয়ার দিকে ঠোঁট এগিয়ে যাবে সাথে সাথে রিয়া বলল, না, দিব না। বদমাইশ, তোর বয়স 22 হবে কবে বলতো? বিয়ে করতে কত সমস্যা হয়েছে খেয়াল আছে? ও মা, কি কও? আমার তো 1 মাস পরে 18 হবে। দূর, 18 দিয়ে কি হবে? অনেক কিছু হবে। বয়স বাড়িয়ে নিলে বিয়ে করা কোনো ব্যাপার না। হ, বাট আমার তো দাড়ি অল্প অল্প জ্বালাইছে। যতটুকু হয়েছে ওইটাই অনেক। আসো একটু আদর করে দেই। যাক ফাজিল, কোনো আদর না, এখন আমি যাই। এখানে থাকো, গিয়ে কি করবে? বিয়ের আগে জামাইয়ের বাড়িতে কে থাকে? তাও ঠিক। আচ্ছা চলো, এগিয়ে দেই। আদিত্য রিয়াকে ধরে নিচে চলে গেল। সবাই রিয়ার আর আদিত্য বিয়ের জন্য সব ব্যবস্থা করতে লাগলো। আদিত্য আর রিয়াকে বিয়ে পড়িয়ে দিল। আদিত্যর জন্ম তারিখটা চেঞ্জ করে ফেলে। আদিত্য আর রিয়া বাসর ঘরে বসে আছে। আচ্ছা জান, আমাদের বাবু কবে পৃথিবীতে আসবে? আমার না ওকে আদর করতে ইচ্ছে করছে। এই গুটি গুটি পা পা করে সারা বাড়ি ঘুরবে, সারাদিন আমাকে আব্বু আম্মু বলে ডাকবে। কত ভালো হবে, তাই না? আর এদিকে আমি ভাবছি আমি কোন বাচ্চাকে সামলাবো, জামাইকে সামলাবো নাকি বাবুকে সামলাবো। হি হি হি। রাতে আমাকে সামলাও, দিনে বাবুকে। আদিত্যর কথা শুনে রিয়া লজ্জা পেয়ে যায়। তারপর আদিত্যকে জড়িয়ে ধরে বলে, আর লজ্জা পেতে হবে না, এখন তো স্বামী হয়ে গেছি, আর লজ্জা কিসের? আচ্ছা চলো ঘুমিয়ে যাই। আদিত্য আর রিয়া একসাথে ঘুমিয়ে যায়। এভাবে 2 মাস কেটে যায়। রিয়ার লেবার পেইন উঠলে সবাই রিয়াকে নিয়ে হসপিটালে চলে যায়। আদিত্য আর সবাই বাহিরে দাঁড়িয়ে পাইচারি করতে লাগলো। অনেক টেনশন হচ্ছে আদিত্যর আম্মু কাঁধে হাত দিয়ে নার্স আর ডাক্তার বের হয়ে আসছে। 2টা নার্স 2টা বেবিকে কোলে করে নিয়ে এসেছে। আদিত্য ওইদিকে না তাকিয়ে দৌড়ে কেবিনে ঢুকে রিয়ার কাছে চলে যায়। জান, তুমি ঠিক আছো? একদম ঠিক আছি। আমাদের সন্তানকে দেখছো? তখনই রিয়ার আম্মু কোলে একটা বাচ্চা, আদিত্যর আম্মু কোলে একটা বাচ্চা। আদিত্য 2টা বাচ্চা দেখে খুশিতে বলল, হি হি, একটা কাজে 2টা ফল, আলহামদুলিল্লাহ। আদিত্য রিয়ার পাশে বসে 2টা বাচ্চাকে কোলে তুলে নিল। তখনই আদিত্যর ফোনে কল আসে। কলটা রিসিভ করতেই, আদিত্য, তুই গোল্ডেন এ প্লাস পাইছস। আলহামদুলিল্লাহ, একদিকে রেজাল্ট আর অন্যদিকে আমার 2টা সন্তান হয়েছে। রাকিব, তুই 2টা সন্তানের চাচ্চু হয়ে গেছস। আলহামদুলিল্লাহ, এইটা তো খুশির সংবাদ। ওকে, ভাবিকে আর বাচ্চাকে সময় দে, আমরা আসছি। আদিত্যর কথা শুনে রিয়া অনেক খুশি হয়। রিয়া ওর আব্বু আম্মু সবাইকে অনেক খুশি হয়ে যায়। আদিত্যর একটা মেয়ে সন্তান আর একটা ছেলে সন্তান হয়েছে। আদিত্য দুজনকে ওদের দুজনের মধ্যে শুয়ে দিয়ে রিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমার সোনার সংসার।